সভাপর্ব সুধারস ব্যাস বিরচিত কাশিরাম দাস কহে রচিয়া সঙ্গী। বঙ্গ রাজনীতিতেও এখন নাকি সভাপর্ব চলছে। ভুল বললাম, পুরো সভাপর্ব। তবে রচয়িতা বেদব্যাস কিংবা কাশিরাম দাস নন, বিজেপি এবং তৃণমূল। বনগাঁ, বিধাননগর, হালিশহর একের পর এক পুরসভার দখল নিয়ে যাকে বলে একবার হৈ হৈ কাণ্ড। তবে আজ বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে তীব্র ভাষায় ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি বললেন, সংখ্যাগরিষ্ঠতা যখন আপনার সঙ্গে নেই তখন আপনাকে ভোটের মুখোমুখি হতেই হবে। এত নির্লজ্জ কেন আপনি? কেন পড়ে আছেন? এটা গণতন্ত্র? যার উদ্দেশ্যে আদালতের এই বক্তব্য, বনগাঁ সেই পুরপ্রধান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তৃণমূল বলছে এটা আদালতের ব্যাপার। অন্যদিকে হালিশহর পুরসভা নিয়েও টানাপোড়েন গড়ালো হাইকোর্টে। 23শে জুলাই পর্যন্ত সেখানে অনাস্থা ভোটে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে শুরুতেই আপনাদের দেখাবো বনগাঁ কাণ্ড নিয়ে আজ কি পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আমি তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে শুরু করবো। স্নেহাশিস বাবু, একেবারে পরিষ্কার ভাষায় মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলছেন, মানুষ নিজেদের সুবিধের জন্য, পরিষেবার জন্য আপনাদের নির্বাচিত করেছে। চেয়ার আঁকড়ে পড়ে আছেন কেন? আপনাকে ভোটের মুখোমুখি হতেই হবে, ফল ভোগ করতে হবে, কেন পড়ে আছেন? এত নির্লজ্জ কেন আপনি? এটা গণতন্ত্র? আমি বলছি, ইদানিংকালে কোনো মামলায় কোনো পুরপ্রধান বা রাজনৈতিক নেতা এই ভাষায় ভৎসিত হয়েছে বলে আমার অন্তত জানা নেই। স্নেহাশিস বাবু, দেখুন, এই মুহূর্তে যা বাংলার যা রাজনৈতিক পরিস্থিতি, গত লোকসভা নির্বাচনের পর কিছু আসন ভারতীয় জনতা পার্টি জেতার পর তারা বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে প্রভাবিত করে পুরসভা, লোকাল বডিগুলো দখলের একটা চেষ্টা করছে। এবং হালিশহর, আপনার বনগাঁ বা সব জায়গাতে আমরা যেটা লক্ষ্য করছি, এটা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। একটা আদালতের বিচারপতি সে একটা মন্তব্য করেছে, সে বিষয়ে আমার কোনো
আলাদা করে না, মতামত আমার নেই। প্রশ্নটা তো সেটা হ্যাঁ। নিয়েই, আমি বলছি যে এটা না, দলের আমি শেষ সম্মান করছি। বাড়লো না। না না, এটা করে একই সঙ্গে কিন্তু ওই বিচারপতি কি বলেছে দেখুন, বলেছে হ্যাঁ। আদালতের নির্দেশ সঠিক মতো মানা হচ্ছে না, আদালতকে ভুল পথে পরিচালিত করছে বিজেপি, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধির সঙ্গে শাহজিবাবু মার্জনা প্রতারণা করবেন, করা আপনাকে কেউ হচ্ছে। মিস ইনফর্ম করেছেন। এই যে তিনটে বাক্য বললেন এটা হালিশহর না, না, পুরসভা নিয়ে এবং আমি সেটা- আপনাদের বিরুদ্ধে না, না, বলা, না, আমি মানে কথা- কার্যত আমি কথা এই বলছি। তিনটে না, না, বাক্যের আমি- অর্থ আপনাদের বিরুদ্ধে না, যাচ্ছে। না, আমি আপনাকে পড়ে আমি শোনাচ্ছি। একটা কথা বলছি, আমি হ্যাঁ। একটা বলছি, এটা হালি শহরের কথাই বলছে। হ্যাঁ। হালি শহর একই সাথে সবগুলো চলছে। হ্যাঁ। তো বিচারপতি কিন্তু হ্যাঁ। সে তার মতো করে মন্তব্য করতে পারে, সেটা নিয়ে আমার মতামত হ্যাঁ। নেই। না, না, কিন্তু বিচারপতিরা আমার বক্তব্য observation হচ্ছে- দিতেই পারেন। আমার এ তো- কথা হচ্ছে আপনি বলুন আমার তো, বক্তব্য আপনি এতে কি বলুন তো সম্মান যে বাড়ছে? এই যে যে নির্বাচনগুলোতে যে ভোট হয়েছিল, হ্যাঁ। পুরসভা ভোট, সেই পুরসভা ভোটে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল তাদের। আজকে একটা লোকসভা নির্বাচনের পর সেই সাধারণ মানুষের ভোটে জেতা কাউন্সিলররা আপনি আপনার সঙ্গে আমি 100% একমত, ভয় দেখিয়ে 100% চলে গেল। একমত, শাহজিবাবু। এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? 100% একমত, এটা কোন কিন্তু গণতন্ত্রের এই মধ্যে পড়ে? বোধোদয়টা গত 1.5 বছর আমি তৃণমূল এটা বললাম, কংগ্রেস হালি নামক শহরের দলটির ক্ষেত্রে এলো না এইটা- কেন? এইটা বিচারপতি আমার এই প্রশ্ন মন্তব্য পরিষ্কার, করেছে। প্রথম দিন থেকে সেটা রেজ্জাক মোল্লা যখন সিপিএম ছেড়ে তৃণমূলে আসেন কিংবা অন্য নেতারা আসেন, প্রত্যেকবার জেলা পরিষদ একের পর এক দখল হয়েছে। এমন জেলা পরিষদে যেখানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 0 ছিল, সেটা অবধি দখল করেছেন। তখন এই বোধোদয় হয়নি, মুর্শিদাবাদে এই বোধোদয় হয়নি, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি পরপর হয়েছে। আমি শুধু, যেহেতু আপনি উল্লেখ করলেন, আমি তথ্যের খাতিরে এখানে পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে হালিশহর পুরসভার অনাস্থা। সেইখানেও কিন্তু সেই প্রসঙ্গে মাননীয় বিচারপতি বলছেন, আমি কোট আনকোট বলছি, এটা হচ্ছেটা কি? আদালতের নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না, আদালতের নির্দেশকে লঘু করে দেখানো হচ্ছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এই বলে তিনি অনাস্থা ভোটের ওপর স্থগিতাদেশ দিলেন এবং আগামী 23শে জুলাই অবধি। অবশ্যই। এটা তো সম্পূর্ণ ক্ষমতাশীল দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের না, বিরুদ্ধে হলো, অনাস্থাটা হালি বিজেপি শহরে বলেনি। হালি শহরে অনাস্থাটা এনেছে কারা এনেছে? একটু বলি। দেবজিৎ, প্রথম কথা হচ্ছে 17 তারিখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 17 তারিখ ওই হালি শহরের মামলা, সেখানে গিয়ে দুমদারাক্কা বলতে রইলেন যে সরাসরি উনি অনুযোগ করলেন যে 20 লাখ টাকা বিজেপি ছড়িয়ে বার অ্যাসোসিয়েশন দখল করতে গেছে। এছাড়াও ঘুরিয়ে ফিরিয়ে উনি বলতে রইলেন জজেরা কিভাবে জজ হয় উনি জানেন, জজেরা কিভাবে টাকা নিয়েছে উনি জানেন। উনি বললেন ওপেন এজলাসে উনি বলছেন হ্যাঁ, আমরা ওনার খবর বিরুদ্ধে করেছি বিধাননগরে হ্যাঁ, কিভাবে ওনার- বিচারপতিরা জমি পেয়েছে আমি জানি, বিধাননগরে কিভাবে জমি পেল এইভাবে বলবো বলেছেন। বলবো মানে হ্যাঁ, রিপোর্টার উনি ছিলেন একটা এজলাসে। উনি একটা মানে ওই ব্ল্যাকমেলিং গেম খেলতে গিয়েছিলেন, ব্ল্যাকমেল করবেন আজকে। সেই জন্য আর ওই জাস্টিস চ্যাটার্জির ঘরে, অনারেবল জাস্টিস চ্যাটার্জির ঘরে আর উনি ঢোকেননি, সেখানে ওই দেবদত্ত সাহারায় কাজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে দেবদত্ত বাবু ডিফেন্স এবং করবেন। কল্যাণবাবু সংবাদ মাধ্যমকে দায়িত্ব নিয়ে তারপরে জানিয়েছেন যে এই নিয়ে যে সংবাদ মাধ্যমে একটা খবর ছিল যে তিনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন, তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি এবং কোনো ক্ষমা চাননি। কিন্তু এজলাসের মানে উনি জজের চেম্বারে গিয়েছিলেন, জজ সাহেবের চেম্বার থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে উনি আবার এরকম কথাও বলেছিলেন। সেটা যারা ছিলেন তারা শুনেছেন। মুশকিলটা কি যে আমাদের তো কিছু নিয়ম কানুন আছে যে জজের ঘরেতে যেটা হবে সেটা একদম সরাসরি লাইভ টেলিকাস্ট তো করা যায় না, না, অবশ্যই সেরকম তো যায় না। সুতরাং এই নিয়ে কে কি বলেছেন কে কি বলেননি, তবে উনি যে এটা দুঃখ প্রকাশ করলেও যে করেছেন বা করবেন না, ওনার চরিত্রের সঙ্গে তাহলে মিলতো না। দুঃখ প্রকাশ করে ফেললে সেটা যেত না আর কি, ওনাকে মেলাতে পারতাম না। কিন্তু অন্য বিষয়টা হচ্ছে যে 17ই জুলাইয়ের পরে আজকে 20 তারিখে এসে আজকে যখন মানে ডান হাতে বাঁ হাতে যখন চড় খেলেন এই পুরোপুরি পৌরসভার লোকেরা, একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, যে কথাটা আমরা এখানে বসে আগের দিন বলছিলাম, যে প্রথম কথা পুলিশকে সঙ্গে রাখা হলো। দেখুন, রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতি করবেন, প্রতিপক্ষ অন্যভাবে দাঁড়াবেন, এমনকি বোমা বন্দুকের যে কালচার আছে উন্নয়ন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার, সেটা ওনারা করতে পারতেন। কিন্তু পুলিশ কালচার, এটা তো অর্জুন সিং যে ব্যারাকপুরে চাপিয়েছে, কেন বলছেন, কেন এসব বলবেন না, এগুলো বলবেন না অনুব্রত বাবু। এইসব শুনুন, পঞ্চায়েত যখন নির্বাচন চলেছিল সেই সময় বীরভূমের দায়িত্ব আমি ছিলাম, পুরুলিয়ার দায়িত্ব আমি ছিলাম, কি হয়েছে না হয়েছে আমি জানি। জেলা দুটো রিপোর্ট চেয়েছে, জেলার দায়িত্বে আমি ছিলাম। অর্জুন সিং বোমা গুলির রাজনীতি চালু করেছে না ব্যারাকপুরে। না, তার আগে ছিলই না, সবাই মিছরি নিয়ে ঘুরে বেড়াতো। অর্জুন সিং চালু করলেন, ছিল, তার আগে 34 বছরে ছিল। ভালো কথা, সেই জন্যই আপনারা করছিলেন, ওনারা করেছেন বলে আপনারাও কিন্তু করবেন। এরা মরাজকতা আমরা না, 84 আপনারা সালে দেখেন, 16টা আমিও তো আসন বলছি, কংগ্রেস পেয়েছিল, আমরা কংগ্রেস কিন্তু এই করেনি। আপনার কথার মতো আমরা বলি, যেটাতে আসছি, আমরা ফিরে 9 আসি। সালে 19টা আসন বিষয়টা পেয়েছিলাম, এই হচ্ছে অরাজকতা আমরা এইভাবে করিনি। ওনারা আটকাতে পারতেন, যেটা কিন্তু বিজেপি ওনারা করছে। আটকালেন না।
ওনারা সেইভাবে তো আটকানোর জন্য রাস্তাটা ওই পৌরসভার মেন গেটে ঢোকার দুটো রাস্তা, একটা রাস্তা ব্লক করে দিলেন উন্নয়নকে দিয়ে, উন্নয়নরা দাঁড়িয়ে রইল লাঠি সোঁটা সব কিছু নিয়ে গার্ডরেলের ওপারে, আর গার্ডরেলের এপারে আর মাঝখানে সেখানে পুলিশ ঠিক ঠিক করছে, থই থই পুলিশ, মনে হচ্ছে যেন ওখানে কোনো প্লেন ইয়ে হয়েছে, হাইজ্যাক হয়েছে এরকম। সেইখানে দাঁড়িয়ে পুলিশ কি করলো, পুলিশ বলছে যে তোমার কাছে যে হাইকোর্টের অর্ডার আছে নট টু অ্যারেস্ট সেটা দেখাও। যে 3 জন কাউন্সিলর ঢুকতে যাচ্ছেন তার মধ্যে মহিলারা আছেন, মহিলাদের কাছে বারবার বলছেন তোমাদের কাছে যে নট টু অ্যারেস্টের অর্ডার আছে সেটা দেখাও। যে নট টু অ্যারেস্টের অর্ডার, এই যে আজকে যে ওখানে বসে গালাগালি, না আমার দেবজিৎ সেই দিন থেকে আমার খুব পরিষ্কার প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে, যেটা হচ্ছে অর্ডার দেখানোর তো বিষয় নয়। আমি যদি মনে করি যে হাইকোর্টে ওই গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ সেটা হয়নি, তাহলে আমি গ্রেফতার করব, আর নয়তো আমি দরজা ছেড়ে দেবো। আমি তো দরজা আটকে কাগজ দেখতে চাই, আমি বলছি সময়টাকে নষ্ট করিয়ে দিল, সময়টাকে নষ্ট করিয়ে দিল, বারবার এই আইনি প্রশ্ন থেকে নিচে নেবেলেন যে পুলিশ যদি মনে করে যে অ্যারেস্ট ওয়ারেন্টের উপর স্টে আছে তাহলে তারা গ্রেফতার করবে না, আর যদি তাদের কাছে সংবাদ থাকে যে কোনো স্টে নেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করবে। অনারেবল জাস্টিস লর্ড, এটা কোনো সুযোগ দেয়া, দরজা খুলে দেয়া পুলিশ তো দ্বাররক্ষীর কাজ করবে না। অনারেবল লর্ডশিপ জাস্টিস চ্যাটার্জি কি বলেছেন সেটা তো আজকে আমি একদম ওখানে দাঁড়িয়ে শুনিনি, কিন্তু এই যে আপনি এখনো বসে আছেন কেন পড়ে রয়েছেন, সেই জিনিসটা যদি উনি বলে থাকেন, শুধু ওনার জন্য নয়, এটা এসডিপিও এসডিও সবার জন্য যায়, যে তোমরা এখনো কেন বসে আছো, মাননীয় বিচারপতি কি বলেছেন তাতে আসবো, তার আগে একবার জয়ন্তর কাছে। জয়ন্ত, আজকে মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলছেন, কোট আনকোট আবার যাচ্ছি, প্রাথমিকভাবে আমার মত এই যে অনাস্থা ভোট আবার করা হোক, ডিএম অথবা এসডিও অফিসে এসপির উপস্থিতিতে নতুন করে সভা হোক। আমি বলছি আদালতের রায়ের ওপর কোনো রায়কে অ্যাজিউম করা উচিত নয়, কিন্তু এইটা যদি প্রাথমিক মত হয়, চূড়ান্ত রায় কি অন্যরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি মন্তব্য শুধু নয়, মন্তব্যে কি করণীয় অর্থাৎ অপারেটিভ পার্ট, আমি সেটাও খুব স্পষ্ট করে দিচ্ছি, মাননীয় বিচারপতি তাও করেছেন। দেখো, যদি মনে হয় যা দুদিন ধরে হচ্ছে তাতে তো মহামান্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তার মাইন্ড এক্সপ্রেস, আমরা এভাবে শব্দটা ব্যবহার করি, মাইন্ড এক্সপ্রেস করে দিয়েছেন যে এইভাবে ফের ভোটাভুটিতে যাওয়া প্রয়োজন। একটা কথা বলি সুমন, যে অবজারভেশনগুলি তোমরা বারবার দেখাচ্ছ টিভির পর্দায়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারত দেখছে এবং ভারত ছুঁয়ে সারা পৃথিবী দেখছে। সারা পৃথিবীর কাছে এটা একটা নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ালো, যেখানে মহামান্য বিচারপতি এই অবজারভেশনগুলো করলেন, তার মন্তব্যগুলো যেভাবে তিনি ছুঁড়ে দিলেন, এতে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা একের পর এক পুরসভাগুলি নিয়ে যেরকম হইচই টালমাটাল অবস্থা, তাতে কিন্তু রাজ্য সরকারের মুখ পুড়ছে, আমি এটা বিশেষ শব্দ ব্যবহার করব, যে ল্যাজে গোবরে হচ্ছেন। আর হ্যাঁ, যদি মহামান্য বিচারপতির মাইন্ড এক্সপ্রেস যে পদ্ধতিতে যাচ্ছে, যে দিকে যাচ্ছে, তাতে কিন্তু মনে হয় ডিএম অফিসে বা তাদের উপস্থিতিতে, তাদের নেতৃত্বে বা তাদের সভাপতিত্বে পুনরায় ভোটাভুটি, এখানে কতগুলো কথা বলে দেওয়া প্রয়োজন, একেবারে জলের মতো পরিষ্কার। সাধারণ মানুষের মতো আমিও তো এদিকে নজর রেখেছিলাম, যেভাবে বিজেপির কাউন্সিলরদের আটকে দেওয়া হয়েছে, এটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট বিজেপি কাউন্সিলরদের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছেন, এবং একটা কথা জেনে রাখা প্রয়োজন যে এইটা কিন্তু পিপি অফিসের মাধ্যমে, মানে পাবলিক প্রসিকিউটর অফিসের মাধ্যমে সঙ্গে সঙ্গে থানায় চলে যায়, এবং সেখানে পুলিশ কি করে তাদের আটকাতে পারলো, তার মানে কোথাও দাঁড়াচ্ছে যে পুলিশ শুধু তোষামোদি করছে না, তাদের হয়ে কাজ করছে। এটা কিন্তু মহামান্য বিচারপতিকে অত্যন্ত অসন্তুষ্ট করে তুলেছে। দেখো, মহামান্য বিচারপতি ন্যায়ের পক্ষে কথা বলছেন। তুমি যখন ওখানে দাঁড়িয়ে বলছিলে যে বিজেপি আর তৃণমূলের দ্বৈরথ কিনা, আমার কিন্তু মনে হচ্ছিল তা নয়, এটা ন্যায় আর অন্যায়ের দ্বৈরথ। এটা কিন্তু কখনো দুটো রাজনৈতিক দল হিসেবে আমরা দেখবো না, কারণ এগুলি নজির। আজ থেকে 10 বছর পরেও এরকম অবস্থা সৃষ্টি হতে পারে, তখন এগুলোই আলোচনায় উঠে আসবে যে অতীতেও এরকম হয়েছে। একদম এই উদাহরণগুলো সাইড করা যেতে পারে। আমি বাবুর কাছে আসবো, আমি আসছি একবার, শুধু আজকের রায়ের পার্টটা আরেকবার আমায় বলতে হবে। সেটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার বলুন, ইলেকশন অফিসার বলুন, তার রিপোর্ট রাজ্যের তরফে মাননীয় বিচারপতির কাছে পেশ করা হয়েছিল, যে ওই দিন কি ছিল সেই রিপোর্টে। বনগাঁ পুরসভায় একটাই সভা হয়েছিল, এবং সেই সভায় 10 জন তৃণমূল কাউন্সিলর তারা চেয়ারম্যানের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। 3:40 মিনিটে, দুপুর 3:40 মিনিটে সভা শেষ করে তিনি নাকি নিচে এসে 9 জন বিজেপি কাউন্সিলরকে দেখতে পান, এবং তারা নাকি প্রায় জোর করে আবার তাকে ওপরে নিয়ে গিয়ে 11 জনের অনাস্থার কাগজে স্বাক্ষর করান। আরও অনেক পরে 4:10 নাগাদ আরও 2 বিজেপি কাউন্সিলর এসে তাতে সই করে, অর্থাৎ 11 হলো। আমি বলছি এই রাজ্যের দাবি একেবারে মাননীয় বিচারপতির সামনে পেশ করা হয়, এবং আরও বলা হয় দ্বিতীয় দাবি ছিল যে পুরসভার যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুকে বিজেপির প্রস্তাব পাশ করানো হয়নি।
মাননীয় বিচারপতি কি বলেছেন আমি সেটা বলে আপনার উত্তরটা শুনবো, যে এই এক্সিকিউটিভ অফিসার বা ইলেকশন অফিসার তার রিপোর্ট কি পবিত্র গীতা নাকি, যে যা লেখা আছে সমস্ত সত্যি? তাকে যে চাপের মুখে লেখানো হয়নি সেটাকে নিশ্চিত করলো, এখানেই থামেননি। তারপরে বলেছেন তাকে যে চেয়ারম্যান আর তার অনুগামীরা জোর করে সই করায়নি সেটা কি করে জানলেন? একদম সরাসরি অ্যাডভোকেট জেনারেলকে মাননীয় বিচারপতি প্রশ্ন করেছেন আজকে। আচ্ছা, আমি এমন একটা অবস্থার মধ্যে এখন কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি, এমন একটা এই লোকসভা নির্বাচনের পর খেয়াল করে দেখুন, লোকসভা নির্বাচন মিটলো এবং আমরা দেখতে পেলাম বনগাঁ, হালিশহর, নৈহাটি বেশ কিছু পুরসভায় তৃণমূল নির্বাচিত বেশ কাউন্সিলর তার দল বেঁধে দিল্লিতে চলে গেল, দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিল, একবারে হই পড়ে গেল, তৃণমূলের ভোট পড়ে যাচ্ছে সব। আবার কিছুদিন পরে দেখা গেল তার মধ্যে বেশ কিছু কাউন্সিলর আবার তৃণমূলে আসা শুরু করলো। এরকম একটা অবস্থার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আজকে আপনি যেটা নিয়ে বিচারপতি যে মন্তব্যটা করেছে, যে এখানে গণতন্ত্রকে বা এটাকে ধ্বংস করলো শাসক দল এবং চেয়ারম্যান, বনগাঁ পুরসভার চেয়ারম্যানকে যেভাবে করেছেন, আগামী 2-4 দিন পরে দেখবেন সিচুয়েশনটা এমনই বদলাচ্ছে, ওই চেয়ারম্যানের পক্ষে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই থাকবে। কিন্তু আমি বলছি এই গোটা পদ্ধতি সেই দিন অবধি ওয়েট করতে হবে বিচারপতিকে, সেই দিনে সেই শুভ দিনে শুভক্ষণে আজ অবধি যা হলো সেটা দল বদল থেকে শুরু করে এই মন্তব্য, আমি বলছি কোনোটাই কি শাসক দল বা রাজ্যের মুখ উজ্জ্বল হলো? কার্যত মুখ পুরলো। আজকের অবস্থায় দাঁড়িয়ে যেটা উনি বুঝেছেন সেটা বলেছেন, আমি সেটা নিয়ে মতামত দিচ্ছি না। আমি সামগ্রিকভাবে আজকে যে গণতান্ত্রিক যে অবস্থা, যে সামাজিক অবস্থা, বাংলার রাজনীতির অবস্থা এসে দাঁড়িয়েছে সেটা ব্যাখ্যা করছি। কিন্তু আমি বলছি এই গণতান্ত্রিক অবস্থা এবং শ্রেয়াশিস বাবু এই সামাজিক অবস্থা কি একদিনে তৈরি হয়েছে? একটার পর একটা পুরসভা, একটার পর একটা পঞ্চায়েত, একটার পর একটা জেলা পরিষদ, একটার পর একটা পঞ্চায়েত সমিতি, এইভাবে তৃণমূল শূন্য থেকে দখল করেছে। শুনুন, আমি তো মনে করি যে আজকে অবধি আমি তৃণমূল করলাম, কালকে জল খেয়ে সকালে মনে হলো যে আমি বিজেপি এবং নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখতে পেলাম, বিজেপিতে গেলাম, আবার ফিরে এলাম তৃণমূলে। এটা অত্যন্ত অনৈতিক। কিন্তু আমি বলছি এই অনৈতিকের কথা তৃণমূল কোন নৈতিক অধিকারে বলতে পারে? গত 1.5 বছরের ইতিহাস তো সে কথা বলছে না শ্রেয়াশিস বাবু। 1.5 বছরের যে ইতিহাস আমরা বলছি, শুধু বিধায়ক ধরুন, কতগুলো বিধায়ক তৃণমূলে গেছে কংগ্রেস থেকে। শুনুন, যে জেলা পরিষদগুলো তৃণমূল আমরা সরকারে রয়েছি, এই অবস্থার মধ্যে যেগুলো আমাদের পক্ষে এসেছে সেটা অবশ্যই করে সুস্থ রাজনীতির মধ্যে পড়ে না। আজকে কিন্তু আমরা এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি যে এভাবে জোর করে কোন জায়গায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ একেবারেই নয়। তার কারণ আমাকে বলতে দাও। আমি বলছি শ্রেয়াশিসবাবু আপনাকে ধন্যবাদ। এই প্রথম আমি কোন তৃণমূল নেতাকে, তৃণমূল বিধায়ককে ক্যামেরার সামনে এই কথা বলতে দেখলাম। কেউ এর আগে এই কথা বলেন না। এই অবস্থা থেকে আমাদের কোনো ফুটেজও দেখাতে পারবেন না। কিন্তু এই অবস্থা, আপনাকে ধন্যবাদ। এই অবস্থা থেকে আমাদের কিন্তু রাজনীতিকে অবশ্যই অন্য জায়গায় তুলে ধরতে হবে। কিন্তু বিজেপি এসে সেই রাজনীতিটাকে আরো অন্ধকার পাকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু পয়েন্ট টেকেন বিশ্বনাথ চক্রবর্তী। একটা অংশ দুর্ধর্ষ আমি আবার রিপিট করতে চাইবো যে সেই দলবদল করানো, শূন্য থেকে জেলা পরিষদ, গ্রাম সভা এবং তারপরে বিধায়ক এইভাবে দখল করা মানে ঠিক হয়নি, এই কথা পরোক্ষভাবে কেউ আজ অব্দি বলেননি। সুস্থ রাজনীতি হয়নি সেটা আমি তো অন্তত কাউকে অন ক্যামেরা বলতে শুনিনি। শ্রেয়াশিস বাবুকে ধন্যবাদ। কিন্তু আমি আজকের ঘটনায় আরেকবার ফিরবো, সেটা হচ্ছে রাজ্যের তরফে কৌশলী যিনি ছিলেন তাকে কাউন্টার আর্গুমেন্ট দিয়েছেন মাননীয় বিচারপতি, যে জনপরিসরে বহুবার এই স্টুডিওতে বিশ্বনাথবাবু যে আলোচনা হয়েছে যে বাম আমলে হুবহু এই জিনিস হয়েছে, তৃণমূল আমলেও রোজ অভিযোগ উঠছে যে পুলিশ বিরোধীদের অভিযোগ নেয় না। আজকে রাজ্য এজলাসে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী তিনি দাবি করেছিলেন যে বিজেপি কাউন্সিলররা যদি আটকানো হয়ে থাকে, এতবার বিজেপি যা দাবি করছে, তাহলে তারা পুলিশের কাছে অভিযোগ করেনি কেন? মাননীয় বিচারপতি বললেন যে এটা তো জলের মতো পরিষ্কার যে বিজেপি কাউন্সিলররা পুলিশের কাছে গিয়েছিল কিন্তু তাদের অভিযোগ নেওয়াই হয়নি। আমি বলছি যে তারপরে যোগ করছেন যে 11 জন কাউন্সিলর অনাস্থা আনলো আর পরে তারা সভাতেই গেল না, এটা কি হতে পারে? না দেখুন, আমি খুব পরিষ্কার করে বলছি যে পশ্চিমবাংলার যে কয়টা মানুষ পুরসভা নিয়ে চর্চা করেছে বা লিখেছে, আমার 5-6খানা বই আছে যেটা বাজারে খুবই চলে। ফলে পুরসভার আইন কানুনগুলো আমি চেষ্টা করি মানে পড়ে, এবং আমার বইয়েও সেটা অন্তর্ভুক্ত করেছি। আমি খুব পরিষ্কার, পাবলিশারের নামটা বলবেন, আমি এখানেই থামুন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই
সেটা হলো যে আদালতে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে আমরা মানে আমাদের পক্ষে ভোট হয়েছিল, সেই ভোটটাই আসলে মানে আইন এবং বিধির বাইরে গিয়ে হয়েছিল। কেন আইন এবং বিধির বাইরে হয়েছিল, আমি এটা সবাইকে, সমস্ত আইনজ্ঞদেরকেও আমি অনুরোধ করব আমার এই বক্তব্যটা শোনার জন্য। 51 এর যে পশ্চিমবঙ্গ পুর আইন 1993, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 51/A, সেখানে কোরামের সেকশন 4-এ পরিষ্কার করে বলা আছে যে সাবস্টেন্সিয়াল ম্যাটার যেটা, অর্থাৎ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অর্ধেক সদস্যের উপস্থিতি থাকতেই হবে এবং অর্ধেক সদস্যের উপস্থিতির প্রেক্ষিতে যে মেজরিটি ভোটটা হবে সেই তার উপর ভিত্তি করে কিন্তু ডিসিশনটা হলো কি হলো না নির্ধারিত হবে। অর্থাৎ 50% সদস্য উপস্থিত থাকা একদম আইনত বাধ্যতামূলক। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 51A মানে কোরামের 4 নম্বর সেকশনটা আমি সবাইকে বলবো দেখতে। এইখানে যেটা হয়েছে 22 জন কাউন্সিলর পুরসভা, একদম 11 জন না হলে 50% কি করে হয়? 10 জনকে নিয়ে যে মিটিং করেছেন সেই মিটিংয়ে তো আপনি কোরামে নির্দিষ্ট করতে পারেননি। আপনি বলছেন এই বৈঠকই অবৈধ। বৈঠকটাই অবৈধ। এক, দ্বিতীয় যেটা, বৈঠকটা আরেকটা কারণে অবৈধ, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট বিজনেস রুল 1995, অর্থাৎ যে আইনটা তৈরি হয়েছিল তার রুলস তৈরি হয়েছিল 95, তার রুল 10, সেটাও আমি সমস্ত আইনজ্ঞদের বলবো দেখুন আপনারা। সেখানে পরিষ্কার বলা আছে যদি কোনো অ্যাপয়েন্টেড মিটিং হয়, সেই অ্যাপয়েন্টমেন্ট মিটিংটা যদি হয় তাহলে কোরাম, অর্থাৎ 50% হলে কোরাম, 11 জন হলে কোরাম, তাহলে তার জন্য আপনাকে 1 ঘন্টা অন্তত থাকতে হতো। আপনি কি করেছেন? 3টের সময় আপনারা ঢুকেছেন, অ্যাকচুয়ালি 3:25-এ বেরিয়েছেন, যদিও আদালতে বলেছেন 3:45, যদি 45ও ধরে নিই, তারপরেও আপনি 1 ঘন্টা ওয়েট করেননি, অধিবেশন কক্ষে তালা দিয়ে দিয়েছে, এবং আপনার মানে 1 ঘন্টা ওয়েট করেননি তাদের জন্য। ফলে কি কারণে এটাকে বৈধ মিটিং বলবে আদালত আমার জানা নেই। তৃতীয় যে প্রশ্নটা, সেটা হলো বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে 11 জন কাউন্সিলর তারা যে রেজলিউশন নিয়েছিল সেটা কেন মিউনিসিপ্যালিটির মিটিং বুকে নেই? মিউনিসিপ্যালিটি তো এই চেয়ারম্যানের অধীনে, তার চাবি তো চেয়ারম্যানের কাছে, মিটিং বুক পাবে কোথা থেকে? তাদেরকে তো অ্যালাউই করেনি ঢোকার জন্য। মিটিং বুক মধ্যে তারা লিখবে কি করে আর এসডিও কে দেবে কি করে? তারপরেও আমি বলছি যে সন্ধ্যাবেলায় বিজেপির তরফ থেকে যে রেজলিউশন দেওয়া হয়েছিল, এসডিও সেই রেজলিউশন ডিএম কে ফরওয়ার্ড করেছেন এবং তাদের হলফনামাতেও সেটা উল্লেখ করা আছে। ফলে সামগ্রিকভাবে মিটিং মিনিস্টের মধ্যে থাকার সুযোগ নেই, মানে কারণ মিটিং মিনিস্টারই হলো বর্তমান চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। ফলে কোনো মতেই মিটিং মিনিস্টার মধ্যে সেটা রাখার সম্ভাবনা নেই। থার্ড যে বিষয়টা আমি বলতে চাই সেটা দেখুন, এটা শুধু একটা পুরসভার ক্ষেত্রে নয়, বিধাননগর পুরসভার ক্ষেত্রেও আপনি আইন মানেননি। কেন? চেয়ারপারসনের ডাকার কথা ছিল রিমুভাল, মানে মেয়রকে অপসারণ করবার মিটিংটা ডাকার করার কথা ছিল চেয়ারপারসনের, আপনি কমিশনারকে দিয়ে ডেকেছেন। একইভাবে 16 তারিখে মিটিং মানে কনভে করা হলো। আমি কি হোয়াটসঅ্যাপ আমি যাচ্ছি না একদম। ডাকার কথা ছিল রিমুভাল, মানে মেয়রকে অপসারণ করবার মিটিংটা ডাকার করার কথা ছিল চেয়ারপারসনের, আপনি কমিশনারকে দিয়ে ডেকেছেন। একইভাবে 16 তারিখে মিটিং মানে কনভে করা হলো। আমি কি হোয়াটসঅ্যাপ আমি যাচ্ছি না একদম। আমি হালিশহর পাটে আসবো, তার আগে বনগা পাটে রাজনৈতিক চাপানুতার শুরু হয়ে গেছে এই তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টে। তারপর থেকে দেখুন, ধুন্ধুমারের পর 3 দিন পার, বনগা পুরসভার ভাগ্য এখন আদালতের হাতে। তবে বনগায় আস্থা ভোট ঘিরে অশান্তির জন্য এদিন কলকাতা হাইকোর্টে তীব্র সমালোচিত হতে হয়েছে পুরপ্রধান শঙ্করাঢ্যকে। বিজেপি পার্টি প্রথম দিন থেকেই যেভাবে দেখছিল আজও দেখছে যে পশ্চিমবঙ্গে দরকার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। পদে পদে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং আজকে 11 নম্বর এজলাসে মাননীয়া বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস,
সেখানে যে কেসের শুনানি হচ্ছিল সেটা আপাতদৃষ্টিতে বনগাঁ পুরসভার ঘটনা, এবং সেটা মাননীয় জাস্টিসের কথায় বারবার প্রকাশ পেয়েছে। মাননীয় বিচারপতিরা তারা এই সমস্ত বহু অর্ডারই তারা দিয়ে, এই অবজারভেশনই তারা দিয়ে থাকেন, যদিও এটা মাননীয় বিচারপতির অবজারভেশন, এই উচ্চ ন্যায়ালয়ের অবজারভেশন, সেটা নিয়ে আমার কোনো কিছু বলা শোভা পায় না। যারা অপোজিশন তারা সবসময় বিচারপতিকে, মহামান্য আদালতকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আমি আশা করব যে মহামান্য আদালত এই যে বিরোধীদের যে বিভ্রান্ত করার যে চেষ্টা, অপচেষ্টা, তা সেই অপচেষ্টার শিকার হবেন না। যদিও আদালতের কড়া অবস্থান নিয়ে কোনো মন্তব্যই করেননি বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্য। আদালতের পর্যবেক্ষণের বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর সঙ্গে। তিনি জানিয়েছেন যে আদালতের প্রতি তার শ্রদ্ধা আছে, বিষয়টি আদালতের বিচারাধীন, সুতরাং যা বলার আদালতে তার আইনজীবী জানাবেন। বিজেপি অবশ্য চেয়ারম্যানের বিরুদ্ধে সরব। ওই চেয়ারে বসে এত অপকর্ম উনি করেছেন, ওই চেয়ারটা যেভাবে উনি অপব্যবহার করেছে তার মাসুল তো ওনাকে গুনতেই হবে। আপনাদের হাতে এখন এই মুহূর্তে কতজন কাউন্সিলর রয়েছে? 11 জন কাউন্সিলর আছে। অ্যাকচুয়ালি তারা না বনগাঁয় ঢুকতে পারছে না বাড়িতে থাকতে পারছে। হেমাদ্রি মণ্ডলের বাড়ি বোম মারা হলো, দিলীপ মজুমদারের কসবা বাড়িতে 4 গাড়ি পুলিশ গিয়ে রেড করা হলো। তা আমাদের প্রশ্ন, এই কাউন্সিলররা কি চোর, ডাকাত না ক্রিমিনাল? এ কি অবস্থা? 6 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দিলীপ মজুমদারের বাড়িতে গেলে তার দেখা পাওয়া যায়নি, সদর দরজায় তালা। যদিও ভীতি প্রদর্শনের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। একজন বিচারপতি তিনি তার কোয়ারি পয়েন্টকে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে উপধাবন করার চেষ্টা করেন। উনি রায় কী দেয় সেটা দেখুন। ওই কাউন্সিলরদের মানসিক অবস্থা ভালো নেই। বিজেপি জোর করে নিয়ে গেছে, প্লেনে তুলেছে, চলে গিয়েছে, তাদের সঙ্গে মাসেলম্যানরা ছিল। পদত্যাগ আইনে তারা পড়বে। আমরা অলরেডি এসডিও সাহেবের কাছে দলের পক্ষ থেকে একটা অভিযোগ জানিয়েছি। দলবদল, ঘর বাপসি, অনাস্থা ভোট, ধুন্ধুমার। বনগাঁ হালিশহর সহ উত্তর 24 পরগনার বিভিন্ন পুরসভাকে কেন্দ্র করে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে তার দায় নিয়ে চাপানোতর চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। এর জেরে বাংলার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সর্বদলীয় মিটিং করে একটা প্রস্তাব নিয়ে আসুন। যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত প্রতিনিধিকে কোনো দলের লোকেরা ভাঙতে পারবে না। যদি উনি ওটা করতে পারেন তাহলে বুঝবো উনি গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধা আছে এবং এই দল ভাঙার রাজনীতি তিনি চান না। আগামী সোমবার দুপুর 2টোয় বনগাঁর অনাস্থা ভোট সংক্রান্ত মামলার শুনানি। আপাতত বনগাঁর সব পক্ষের নজর সেদিকেই। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবাবু, বনগাঁ যদি প্রথম ধাক্কা হয়, দ্বিতীয় ধাক্কা কিন্তু হালিশহর। সেখানেও এই একই ধাক্কা, এবং মাননীয় বিচারপতি কোট আনকোট বলছেন যে এটা হচ্ছেটা কি, আদালতের নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না, আদালতের নির্দেশকে লঘু করে দেখা হচ্ছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে ভোটের ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ, অনাস্থা ভোটের ওপর, সেটা শুনানি অবধি সেটাকে স্থগিতাদেশ দিলেন, এবং 23শে জুলাই হচ্ছে শুনানি। না, আমি বলছি যে দ্বিতীয় পার্ট ধাক্কা, একটা মামলা চলাকালীন রায় দানের আগে যেভাবে ধরুন জয়ন্ত বিশ্লেষণ করলো রায়টা কোন দিকে যেতে পারে, বা ধরুন বিশ্বনাথ দা যেভাবে আইন বলে প্রথম মিটিংটাকে বেআইনি ঘোষণা করলো, ঠিক একইভাবে বিশ্বনাথ দার পয়েন্টেই দ্বিতীয় যে মিটিংটা, যেটা বিজেপি করেছে, সই করিয়েছে ইসিকে দিয়ে, ইওকে দিয়ে, সেটাও কিন্তু অবৈধ। বিশ্বনাথ দার আইন অনুযায়ী ওটা অবৈধ। না না না, আমি অবৈধ এই কারণে বলছি, না না আমি বলছি দ্বিতীয় যে মিটিংটা, না না আপনার, আপনি বলতে দিন আমাকে, সেটা হচ্ছে আমি বলছি ফ্রেশ একটা সভা হোক না, এবং তারপরে আবার দুজন যোগ করেছে, আমি সেটা বলছি। না না, আমি ডিএম বা এসডিওর অফিসে এসপির উপস্থিতিতে কথা বলতে হবে। আমি বলছি যে সমাপ্তি চট্টোপাধ্যায় এই কথাটাও কিন্তু বলেছেন যে ধরুন যারা দল ভেঙে এক দলে জিতে আরেক দলে যাচ্ছেন, তারা যে দেশ গড়তে পারবেন না, এই কথাটাও সমাপ্তি চট্টোপাধ্যায় বলেছেন। এবং আমি রেফারেন্স দেব আপনাকে, যে আপনি আজকে সভা পর্বের কথা উল্লেখ করলেন মহাভারতে, ঠিক মহাভারতে কিন্তু আরেকটা জিনিসের উল্লেখ আছে, সেটা হচ্ছে যে ভক্তদের ঘি খেয়ে খেয়ে অগ্নির ক্ষুধামান্দ হয়েছিল, যার জন্য কিন্তু পরবর্তীকালে খান্ডব দহন হয়। এখন খুব স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাদের বোধহয় এই ক্ষুধামান্দ রোগ হয়েছে,
303 মানুষের প্রচুর ভোট, মহাভারতে মানে ভারত ধীরে ধীরে মহাভারতের দিকে চলে গেছে। এরপর তারপর যে পর্বটা শুরু হয়েছে সেটা হচ্ছে ওই স্বাদ পরিবর্তন। স্বাদ পরিবর্তনটা কিভাবে? সেটা হচ্ছে দখলদারির মাধ্যমে। কোথায় কোথায় হচ্ছে? ধরুন গোয়াতে হচ্ছে, ধরুন কর্ণাটকে হচ্ছে, ধরুন পশ্চিমবঙ্গের হালিশহরে হচ্ছে, বনগাঁয় হচ্ছে, ভাটপাড়ায় হচ্ছে, বিভিন্ন জায়গায় এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা কিন্তু খুব স্বাভাবিকভাবে না এই দখলদারি নরেন্দ্র মোদীকে আমরা শেখাবো, নরেন্দ্র মোদীকে আমরা শেখাবো। 2005 সালে নির্দিষ্ট প্রশ্ন করার জন্য যে 11 জন ওই স্ট্রিং অপারেশনে ধরা পড়েছিলেন এবং অর্থ খেয়েছিলেন, তাদের 11 জনের মধ্যে 6 জন বিজেপির এমপি ছিল। একটু বলি না, সেটা হচ্ছে যে রোজ ভ্যালির গৌতম কুণ্ডু, আমি বলছি যে ইনিও পবিত্র গীতা নন, যা বলছেন কতটা সঠিক আমি জানি না। তিনি বলছেন যে আমাকে কতগুলো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নাম বলা হচ্ছে, ইডি এবং সিবিআই চাপ দিচ্ছে, অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ এতটাই বাণিজ্যিক প্রধান অভিযুক্ত এই সারদার থেকে বৃহৎ কেলেঙ্কারি নায়ক। না এটা আমি বলছি এই অভিযোগগুলো তো আসছে, আমি বলছি টার্গেট কি বেঁধে দেওয়া হচ্ছে ইডি কে বা সিবিআই কে, যে ওই নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করা হচ্ছে। আপনি বলছেন টার্গেট ফিক্স করা হচ্ছে কিনা, আমি এই বিতর্কে আসবো, কিন্তু আমার স্বরূপদার কাছে যেতে হবে। স্বরূপদা, একটা হচ্ছে যে ঘর বাপসির হাওয়া কিন্তু প্রবল। প্রতিদিন দলবদলুরা যাদের যত্ন করে আপনারা তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে আসছেন, তারা কিন্তু একটা দুটো করে ঝরে যাচ্ছে সেসব ফুল। আমি কেন এই কথা বলছি? বনগাঁয় ধরুন 12 জন এসছিলেন, তার মধ্যে একজন আবার তৃণমূলে ফিরে গেলেন। শুধু ফিরে গেলেন তা নয়, তিনি ফিরে গিয়ে মামলা করলেন, এমন মামলা করলেন যে দুজন কাউন্সিলরের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা হয়ে গেল। হালিশহর 19 জন এসছিলেন তৃণমূল থেকে বিজেপিতে। ওই যেটা আমি বলি যে হঠাৎ সকালে উঠে চায়ের কাপে প্রথম চুমুক দেওয়ার আগে বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তারা হঠাৎ চোখ খুলে একদিন মনে হলো যে চতুর্দিকে নরেন্দ্র মোদীর উন্নয়ন হচ্ছে, একদম সপাট 180 ডিগ্রি ঘুরে আরেকদিকে চলে গেলেন। তো এইরকম 19 জন এসছিলেন হালিশহরে, 10 জন ইতিমধ্যে আবার তৃণমূলে ফিরে গেছেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই যে প্রতিদিনে ফিগার বদল, কি চমৎকার কথা। আমি একবার দর্শকদের অনুমতি নিয়ে মোবাইলটা খুলছি, মাননীয় বিচারপতি কি চমৎকার একটা অবজারভেশন আছে। শাসক দলকে বলছেন, যারা আপনার মানে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে, যারা আপনার বিরুদ্ধে অনাস্থা এনেছেন তারা তো ভোটের সময় আপনাকে ভোটও দিতে পারে, ঘোড়া কেনা বেচা তো সবসময় হয়, আপনার ভোটাভুটিতে যাওয়া উচিত। আমি বলছি এই বাক্যের মধ্যে যা শ্লেষ, আশা করি এর অর্থ আপনি এবং অন্যান্যরা বুঝতে পারছেন। আমি বলছি কর্ণাটকের মতো এখানে রিসর্ট রাজনীতি করতে হবে না তো, মুম্বাইতে হোটেলে নিয়ে গিয়ে হোটেল বন্ধ করে রাখতে হবে না তো। মানে আমি বলছি যতদিন বনগাঁর এই অনাস্থা যদি খারিজ হয়, নতুন ডেট পাওয়া যায় এবং হালিশহরে 23 তারিখে ধরুন একটা নতুন ডেট পাওয়া গেল, ওই নির্দিষ্ট ডেট অবধি বিজেপি ধরে রাখতে পারবে তো? দল বদলুর আবার বদলে অন্যদিকে চলে যাবেন না তো? সুমন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছে একে ছড়ায়। তুমি যা বলেছো আমার উত্তরটা আমি দিলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে কিন্তু উত্তরটা হচ্ছে যে তৃণমূল সিপিএমের যে শেখানো বুলিটা বলছে অমিতাভ লালাকে যে অপমান করা হয়েছিল, আজকে সমৃদ্ধি চট্টোপাধ্যায়কে অপমান করে তৃণমূলের তরফে কেউ এটা নিয়ে কোনো সমালোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন দলের? কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিন বিমান বসু বলেছিলেন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন আদালতের রায় পক্ষে গেলে আদালতের রায় পক্ষে গেলে আমি আদালত মানি, ন্যায়ালয় মানি, আদালতের রায় বিরুদ্ধে গেলে আমি ন্যায়ালয়কে ভৎসনা করব। এই দুঃসাহস রুল অফ লতে কে দিয়েছে, কেন দিয়েছে? যে একটা কমিউনিস্ট পার্টিকে আমরা বুঝতে পারি যে তারা ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েতে বিশ্বাস করে, একটা ডেমোক্রেটিক পার্টি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, হাউ দে ডেয়ার টু সে দিস, and that being a lawyer, how dare he says this? This is audacity and he can't say this. He can't say this. সুমনদা, আমি আপনার সবাই কিছু বলিনি, আপনার সবাই কিছু বলিনি। দাদা আমি একটু ইন্টারাপ্ট করব না, বলা যায় না বিরোধী মানুষ সরব দিন বলা যাবে না, এনআইএর বিষয় না, এই বলছে না এই এবং কল্যাণ বাবু কিন্তু ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে তিনি মাঝখানে বলার জন্য মানুষ ভোটে শিক্ষা দিয়ে দিয়েছে যে এই বলাটা মানুষ নেয়নি। এই চপেটাঘাতের পরেও যাদের শিক্ষা হচ্ছে না, 21-এ পূর্ণ কুম্ভ বিসর্জনের পর শিক্ষা হবে। আমি তো বলিনি, কল্যাণ বাবু ক্যাটেগরিক্যালি জানিয়ে দিয়েছেন যে কোনো ক্ষমা প্রার্থনা তিনি করেননি এবং কোনো ভুল স্বীকার দুঃখ প্রকাশ কিছু করেননি। He doesn't have that decency. He doesn't have that decency. It is his
problem, not the problem of rule of law, not the problem of others. He should have that decency. এইবার কর্ণাটকে কিন্তু তার আগে দ্রুত হালি শহর নিয়ে এই যে গোটা আলোচনাটা হচ্ছে, দ্রুত একবার হালি শহরের এই মুহূর্তের কি পরিস্থিতি এবং আজকে মাননীয় কলকাতা হাইকোর্ট কি বলল। বনগাঁয় অনাস্থা জট কাটতে না কাটতেই হালিশহর পুরসভা নিয়েও জল গড়ালো হাইকোর্টে। জটিলতায় জড়িয়ে অনাস্থা ভোটের প্রক্রিয়া। 23শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি হালিশহরের 8 তৃণমূল কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। শুক্রবার তা নিয়ে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হালিশহরের বিজেপি কাউন্সিলর বন্ধু গোপাল সাহা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে বলেন, 17ই জুলাই অনাস্থা বৈঠকের চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু এই ধরনের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠানো যায় না। পুরো আইনেও এমন সংস্থান নেই। এই আস্থা ভোট চেয়ারম্যান নিজেই করাচ্ছেন, নিজেই নিজের বিরুদ্ধে অনাস্থা আনছেন। তার সমর্থনে থাকা কাউন্সিলররা তার হয়েই ভোট দেবেন, অতএব অনাস্থা তার বিরুদ্ধে পাশ হবে না। সেক্ষেত্রে একবার অনাস্থা ডাকা হয়ে গেলে পুরো আইন অনুযায়ী পরবর্তী 6 মাসে আর কোনো অনাস্থা আনা যাবে না। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তখন বলেন, এটা হচ্ছেটা কি? আদালতের নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না, নির্দেশকে লঘু করে দেখা হচ্ছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর পাশাপাশি বিচারপতি নির্দেশ দেন, 23শে জুলাই পর্যন্ত হালিশহরের অনাস্থা ভোটের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। 23শে জুলাই দুপুর 3টে পরবর্তী শুনানি। অনাস্থা প্রস্তাবটা এনেছেন, এটা একেবারেই একটা কারচুপিজনক প্রস্তাব। তার কারণ হচ্ছে এই প্রস্তাবটাকে তারা সবাই নিয়ে গিয়ে এই প্রস্তাবটাকে বর্জন করেই বলতে আর 6 মাসের মধ্যে কোনো রকম প্রস্তাব আনা যাবে না। এটা প্রকৃতপক্ষে আইনের যে কার্যকারিতা তাকে এরা নষ্ট করে দিচ্ছে, যাকে আমরা পরিভাষায় বলি আইনের ওপরে ফ্রড করা, ফ্রড আনসার্টেনিটি। হালিশহর পুরসভায় মোট কাউন্সিলর সংখ্যা 23, ম্যাজিক ফিগার 12। শুরুতে তৃণমূলের 21 জন, বিজেপির 1 জন এবং 1 জন নির্দল কাউন্সিলর ছিলেন। বিজেপির দাবি 28 মে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন 18 জন কাউন্সিলর। ফলে রাতারাতি হালিশহর পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বিজেপি, তাদের কাউন্সিলর হয়ে দাঁড়ায় 19। অন্যদিকে তৃণমূল কমে হয় 3। এরপর তৃণমূলে ফিরে আসেন 10 কাউন্সিলর, অর্থাৎ তৃণমূল বেড়ে হয় 13, ম্যাজিক ফিগারের চেয়ে বেশি। বিজেপি কমে দাঁড়িয়েছে 9। শুক্রবার তৃণমূলের 13 জন কাউন্সিলরই পুরসভায় উপস্থিত হন। বিজেপির কাছ থেকে হালিশহর পুরসভা পুনর্দখলের পর রাজনৈতিক কৌশলের অঙ্গ হিসেবে হালিশহরের 8 তৃণমূল কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকেন, কিন্তু অনাস্থার বিরোধিতা করে আদালতে যায় বিজেপি। আমরা নো কনফিডেন্সটাকে উঠতে চাই, নোটা থাকবে না। উনি কনফিডেন্স ডাকুক, কনফিডেন্সটা ডাকতে পারে, ওনার ক্ষেত্রে ওনার আস্থা আছে কিনা ওনার কাউন্সিলররা বলবে, কিন্তু নো কনফিডেন্স উনি ডাকতে পারেন না। পাল্টা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর 2:30টার মধ্যে পুরসভায় হাজির হন পুরপ্রধান অংশুমান রায় সহ 13 জন তৃণমূল কাউন্সিলর। এরই মধ্যে আদালত অনাস্থা ভোটের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, কিন্তু আদালতের নির্দেশ সংক্রান্ত নথি হাতে না পাওয়ার যুক্তি দেখিয়ে অনাস্থা বৈঠকে বসেন তৃণমূল কাউন্সিলররা। সূত্রের খবর, 13 জন কাউন্সিলরই অনাস্থার বিপক্ষে ভোট দিয়েছেন। 13 জন কাউন্সিলরই অনাস্থার বিপক্ষে ভোট দিয়েছেন, অর্থাৎ ধ্বনি ভোটে এই অনাস্থা প্রস্তাব আজকের সভায় খারিজ হয়ে গেছে। কোর্টকে মিসগাইড করেছে। হোয়াটসঅ্যাপ শুধু একা হোয়াটসঅ্যাপ হয়নি, চিঠি গেছে, চিঠি বাড়ি বাড়ি চিঠি গেছে, চিঠি রিসিভ করেনি। বাড়ি বাড়ি পিয়ন বুকে কাগজ গেছে, রিসিভ করেনি। এগুলো কোর্টকে কেউ জানায়নি, কোর্টকে হোয়াটসঅ্যাপটা দেখিয়েছে। এই যে চিঠিগুলো সব কোর্টে গেছে, সেগুলো আছে ডকুমেন্ট। সবটাই তো গণতন্ত্রের হত্যা হচ্ছে। আজকে হাইকোর্ট বলেছে কি হালিশহরে এভাবে চলবে না, আগামী দিন হিয়ারিংয়ে ডেট দিয়েছে, এটা মানা যাবে না। তো এইরকম সব জায়গায় হচ্ছে। আপাতত হালিশহর মামলা হাইকোর্টে। আগামী 23শে জুলাই পরবর্তী শুনানিতে বিচারপতি কি নির্দেশ দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। শেষবাবু, অভিযোগটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই অনাস্থা বিরোধীরা আনেনি, শাসক দলই কায়দা করে এনেছে যাতে এই অনাস্থা একবার পাশ হয়ে গেলে তাহলে আগামী 6 মাস আর কোনো অনাস্থা বসায় না। শাসক দলের কৌশল, অভিযোগটাই। আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উনি তো ওখানে রয়েছেন ওই জেলার, তো উনি যেটা বললেন আপনারা সকলেই দেখেছেন যে
যে এটা চিঠি মাধ্যমেও করা হয়েছিল, কিন্তু অনেকে রিসিভ করেন। হ্যাঁ, কিন্তু আজকে কোর্টে আপনাকে জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধিরা ছিল, কোনো একটা প্রমাণও এই স্পিড পোস্টের কোর্টের সরকারি আইনজীবী বিচারপতির হাতে তুলে দিতে পারেন। স্পিড পোস্টের কথা ওনারা বললেন, আমি দেখলাম জ্যোতিপ্রিয়বাবু বললেন পিয়ন বুকে পাঠিয়েছে, এবং পিয়ন বুকে যেটা আমি বলছি তথ্য প্রমাণ দিতে হবে তো, যে আমি বলছি বিজেপি কাউন্সিলররা ডিনাই করেছেন, সেই ডিনাইটা নেই, আমি সেটাই বলতে চাইছি। স্পিড পোস্ট হলো সেখানে দেখানো যেত, পিয়ন বুকে দেখাচ্ছে, তার মানে পিয়ন বুকে ডিনাই নেই। শুনুন, এখন যে অবস্থাটায় আমরা এসে দাঁড়িয়েছি, এখন বিচারপতি 23 তারিখের পর এই শুনানির জন্য যে কথা বলেছেন, ওই 23 তারিখের পরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এর বাইরে আমাদের রবিবার 21শে জুলাই সমাবেশ, কোনো সন্দেহ নেই গোটা দেশের নজর থাকবে সেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক বার্তা দেবেন তার ওপর। কিন্তু পাশাপাশি বিজেপি একটা পাল্টা কর্মসূচি গত 1-1.5 সপ্তাহ ধরে বারবার ঘোষণা করছে যে 21শে জুলাইয়ের যে বাসগুলো আসবে সেই বাস আটকে নাকি কাটমানি ফেরত চাওয়া হবে, অর্থাৎ অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে নেতা ডে 1 থেকে এই ঘোষণাটা করছেন, দেবজিৎ, তার কাছে আসবো, অবশ্যই স্নেহাশিস বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখব 21শে জুলাইয়ের প্রস্তুতি, রাজনৈতিক অংশ। 5 বছরের ব্যবধানে লোকসভায় সাংসদ সংখ্যা 34 থেকে কমে 22 হয়ে গিয়েছে। উল্টো দিকে বিজেপি 2 থেকে বেড়ে হয়েছে 18। দক্ষিণবঙ্গে কাটমানি কাঁচায় বিদ্ধ দল। উত্তরবঙ্গে সাংসদ সংখ্যা নিরিখে শূন্য হয়ে গিয়েছে তৃণমূল। একদা শক্তগড় জঙ্গলমহলেও লোকসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে রবিবার তৃণমূলের শহীদ দিবস, 21শে জুলাইয়ের সমাবেশ। প্রতি বছর এই সভাকে সামনে রেখে দলকে দিশা নির্দেশ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন বর্তমানে রাজ্য রাজনীতিতে যে দ্রুত গতিতে উঠে আসছে বিজেপি, তাতে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। তাই লোকসভার ধাক্কা কাটিয়ে নেতা কর্মীদের মনোবল ফেরাতে তৃণমূল নেত্রী কি ভোকাল টনিক দেন সেদিকে সবার নজর থাকবে। উল্টো দিকে লোকসভার ফলাফলে উজ্জীবিত হয়ে তৃণমূলকে আরও কোণঠাসা করতে 21শে জুলাই সমাবেশের আগে হুঙ্কার ছড়ছে বিজেপি। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মিটিংয়ে তো সব কাটমানি খোরেরাই আসবে। মানুষ সেই সমস্ত কাটমানি খোরদের বাস আটকে তাদের কাছ থেকে কাটমানি উসুল করে তারপরে তাদেরকে শহীদ দিবসে আসার অনুমতি দেবে। এটা ভুলে যেন না যায় ওরা, 21শে জুলাইটা আমাদের শহীদ তর্পণ, যদি ক্ষমতা থাকে তারা যেন সেদিন কিছু করে দেখায়। পাল্টা 21শে জুলাই সমাবেশের আগে ঝাঁঝালো সুরে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। যে যখন বিচ্ছিন্নভাবে চারিদিকে সাম্প্রদায়িকতার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে, তখন তাকে রুখে দেওয়ার যে উন্মাদনা এবং অনুপ্রেরণা সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালের 21শে জুলাই ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে চলে গুলি, মারা যান 13 জন যুব কংগ্রেস কর্মী। সেই থেকে প্রতিবার এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করেন মমতা। 26 বছর পর সেই 21এর মঞ্চ থেকে ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবিতে সরব হবেন তৃণমূল নেত্রী। রবিবার 21শে জুলাইয়ের সমাবেশ, জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। এবারের 21শে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, কারণ রাজ্য রাজনীতিতে অনেকটাই পরিবর্তন এসছে। তৃণমূলের এখন মূল শত্রু বিজেপি। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি যেটা, যে ইভিএম নয় ব্যালট চায়। এই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমের কথা বললে গণতন্ত্র হত্যার কথাটা লোকাবেন কি করে, এটাই তার কাছে প্রশ্ন। আজকে ইভিএম কিংবা ব্যালট দিয়ে নিজের হাতের রক্ত মোছা যাবে না। সিপিএমও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে কটাক্ষ করেছে। 21শে জুলাইতে তো একটা বড় দাবি ছিল সরকারের, মানে এখন যারা সরকারে আছে তখন তারা বিরোধী দল, তাদের একটা বড় দাবি ছিল আসলে নাকি অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবাংলায় সরকার দখল করে রাখা হয়েছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আজকে শাসক দল কি বলছে, সরকার পক্ষ আজকে কি বলছে, যে কথা বলেছিল আজকে তার উল্টো কথা বলতে হচ্ছে। এতদিন বলছিলেন ইভিএমটা দারুণ, এবং এখন আজকে বলছেন ইভিএমের চেয়ে খারাপ কিছু হয় না, ব্যালট ফিরিয়ে দাও। 2011কে ফেরত দেবেন তো, ইভিএমের মারফত এসেছিলেন। 2016 ফেরত দেবেন তো, ইভিএমের মারফত এসেছিলেন। 21শে জুলাইকে কেন্দ্র করে ধর্মতলায় 3টি মঞ্চ হচ্ছে। মূল মঞ্চে সেখানে বসবেন মমতা এবং প্রথম সারির তৃণমূল নেতা এবং বিশিষ্টরা। দ্বিতীয় মঞ্চে থাকবেন নিহত দলীয় কর্মীদের পরিবারের লোকজন সহ দলের অন্যান্য নেতারা। তৃতীয় মঞ্চে বসবেন দলের কাউন্সিলররা। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেবজিৎ, আশঙ্কা থেকে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে বাস থামিয়ে কাটমানি ফেরত চাওয়া, এই গোটা পরিকল্পনার মধ্যেই কিন্তু একটা অন্য সব কিছু, আমি রাজনৈতিক নৈতিকতা উচিত কিনা, জন উন্মাদনা আছে কিনা সব বাদ দিলাম, কিন্তু একটা অশান্তির আশঙ্কা থাকে। একদম থাকে। অশান্তির আশঙ্কা সেদিন থেকেই ছিল যেদিন কিনা গরিব মানুষদের কাছ থেকে কাটমানি নেওয়া শুরু হয়েছিল, এবং তার 25% নিচের পকেটে রেখে বাকি 75% তৃণমূল ভবনে পাঠানোর কথা হয়েছিল। নিশ্চয়ই হয়েছিল, তা না হলে তো আমাদের জানার কথা নয়, নেতা নেত্রীরাই বলেছেন ওনাদের। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই কাটমানি কিসের জন্য নেওয়া হয়েছিল? কাটমানি নেওয়া হয়েছিল ছেলেকে স্কুলে এইচএস পাস করেছে, সে বেচারি কলেজে ভর্তি হবে, নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, টিএমসিপির নেতারা কাটমানি নেওয়া শুরু করলেন, টিএমসিপি ছাত্র পরিষদ। তারপরে কারা নিতে শুরু করলেন? তারপরে নিতে শুরু করলেন যারা বিভিন্ন জেলা পরিষদ, গ্রাম প্রধান, পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন, তারা নিতে শুরু করলেন 100 দিনের কাজের থেকে। তারপরে হচ্ছে বিনা পয়সার বাড়ি, লক্ষ লক্ষ তৃণমূল সমর্থক আসছে, বাস থামিয়ে কজন বিজেপি সমর্থক, আমি একবার বলছি, একদম বিজেপি সমর্থক, বিজেপির সদস্যরা কাটমানি আন্দোলনে তৃণমূল বলছে সামনে থেকে থাকবে না, ঢেউয়ের মুখে খড়কুটোর মতো বিজেপি ভেসে যাবে, বাসটা থামানোর স্পর্ধাই দেখাবে না। আমার কথা হচ্ছে যে বাস থামানোর স্পর্ধা, বাস চালানোর স্পর্ধা তার আগে দেখাক, বাস থামানোর স্পর্ধা তো আমরা পরে দেখাবো। কেননা জনরোষ, জনবিপ্লব, এটা হচ্ছে গণ বিদ্রোহের রূপ নিচ্ছে আস্তে আস্তে। যারা নিচের তলায় আপনাদের যারা যারা ইন্টারাক্ট করবেন, আপনি ন্যাশনাল লিডার, সাধারণত মাঝে মাঝে আপনি এরপরই ক্যালিফোর্নিয়া, কানাডায় যাবেন। দাঁড়ান দাঁড়ান, বলতে দিন আপনি বলছি দাঁড়ান, বলছিলেন দাঁড়ান, আজগর না কোথাকার কি নিয়ে একটা কথা বলছিলেন, শুনুন আপনাকে একটা ইনফরমেশন দিই, এটার উত্তর দিন, একটা ইনফরমেশন দিই। তালদি গেছেন কোনদিন? তালদি জানেন কোথায়? ক্যানিং। আমি বলছি আপনি জানেন কি ক্যানিং এ তালদি বলে একটা জায়গা? আমি বলছি আপনাকে, আরে তোমাদের ক্যানিং এ তালদি আছে কিনা জানেন? কেউ বলছে এনকাউন্টার, কেউ বলছে উচ্চ বিদ্যালয়, তালদি মঞ্চাদ উচ্চ বিদ্যালয় কালকে জনগণ মহাধিনায়ক গাওয়ার সময় আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন আপনাদের লোকেরা। আপনি কিছু বলেছেন? আপনি এটা কি বলছেন? কথা বলতে দিন, কম্পিটিশনটা কেন? আপনি তো বলছিলেন অরূপ হালদার হসপিটালাইজ, অরূপ হালদার যে ছেলেটি পরিচয় করে হসপিটালাইজ, আপনি বলুন তার প্রতিবাদ করছেন? বলছি তো জনগণ মহাধির সময় আল্লাহু আকবার হয়েছে, তার প্রতিবাদ করছেন? করছেন কি করছেন না? আমি একটা কথা বলছি, একটা রাজনৈতিক দলের কর্মসূচি এবং দীর্ঘদিন ধরে কর্মসূচি চলছে, একটা শহীদ দিবস, এবং বাংলায় একটা সব থেকে বড় ধরনের শহীদ দিবস হচ্ছে 21শে জুলাই। একটা অপর রাজনৈতিক দল সে বলছে সেদিন বাস আটকে সেটাকে প্রতিহত করবে, এটা কোনো সুস্থ রাজনীতির মধ্যে পড়ে না, প্রথম কথা। আচ্ছা, আর একটা বলি, দেবজিৎ বাবুদের বলি, আচ্ছা বাংলায় বিজেপি কোথায় আছে? আপনার সংগঠন কোথায়? আপনি তো জিতেছেন সিপিএম এর থেকে ভোটগুলো নিয়ে, আপনার সংগঠন কোথায়? কোথায় আটকাবেন? আপনি খড়কুটোর মতো উড়ে চলে যাবেন সেদিন এইসব অসভ্যতা করতে গেলে। ওটা নিয়ে তৃণমূল ভাবছে না, আগে আপনি নিজেকে সামলান। সেটা হচ্ছে জেলাতে ওনাদের এসপিদের সঙ্গে মিটিং করতে হয়েছে, আমি জেলার নাম বলে দেবো। শুধু কিছু জায়গায় যতগুলো আমরা টিভিতে দেখছি সেই সংখ্যাটা কত, যেখানে গন্ডগোল হচ্ছে কত, 70,000 বুথ আছে, আপনি 1000 বুথে দেখাতে আপনি কি দেখাতে পারবেন না? 1000 বুথেও কিন্তু এই ঘটনা আপনি দেখাতে পারবেন না, যেখান থেকে কাটমানি নেওয়া হয়েছে না, এবং সেগুলো যেখান থেকে কাটমানি নেওয়া হয়েছে 1000 টাকা তো হয়নি, যেগুলো বিক্ষোভ আপনারা করছেন সেটার কথা বলছি না। কাটমানি কত প্রসঙ্গ হচ্ছে, আমার লোক না থাক, আপনাকে এটা বলুন যে কাটমানি নিয়েছে কি নাই? না, কিছু লোক নাই, একজনও নাইনি, তৃণমূলের একজনও কাটমানি নাইনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে, আমাদের মুখ্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে, আমি তা বলছি না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছে। আর একটা প্রশ্ন থাকে, যে বিজেপি নেতারা কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত, আর আমি যদি উল্টোটা বলি, যে আমি যদি দেবজিৎকে উল্টোটা বলি, যে তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতে অভিযুক্ত, তারা যখন বিজেপিতে যায় তাদের কাটমানি ফেরত চাইবে তো? নিশ্চয়ই চাইবো, সেজন্যই তো ঘর বাপাসি হচ্ছে। আচ্ছা, এবার বিধাননগর পুরসভা প্রতিদিন আপনারা জানেন যে বিধাননগর পুরসভার আপডেট থাকে, পরবর্তী মেয়র কে হবে। এতক্ষণ ভাবা হচ্ছিল যে তাপস বাবু এবং কৃষ্ণা চক্রবর্তী, মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুজনের মধ্যে। কৃষ্ণা দেবী এর আগে একাধিক সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য এবং মেয়র হলে তার আপত্তি নেই এই বক্তব্য একদম অন ক্যামেরা বলে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে তৃতীয় নাম হিসেবে আরেকটা নাম উঠে এলো, সুজিত বসু। দেখুন, এখানে থেকে
এই আন্দোলন করা সম্ভব নয়, এই পদ থেকে ইস্তফা দিচ্ছি। বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন সব্যসাচী দত্ত। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, বিধাননগরের পরবর্তী মেয়র কে হবেন? তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে বিধাননগরে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ অনুযায়ী মূলত 3টি নাম উঠে আসছে। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী এবং তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু। সম্ভাব্য মেয়র হিসেবে তাপস চট্টোপাধ্যায়ের প্লাস পয়েন্টগুলির মধ্যে অন্যতম হল তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব সামলেছেন। পুরো পরিচালনার ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। সব্যসাচীকে সরানোর জন্য অনাস্থা প্রস্তাব আনার দায়িত্ব তাকেই দিয়েছিল দল। রাজারহাট গোপালপুর এলাকায় তৃণমূলের সংগঠনে তাপস চট্টোপাধ্যায়ের আধিপত্য। উল্টো দিকে তাপস চট্টোপাধ্যায়ের প্রধান মাইনাস পয়েন্ট হল তিনি জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে নন। তিনি সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী তাপস চট্টোপাধ্যায়ের খাস তালুক বলে পরিচিত রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে 743 ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। ব্যক্তিকে হাঁটিয়ে ব্যক্তিকে দখল করা এই রাজনীতি আমরা করিনি, আমি কখনো করি না। দল যদি আমাকে মনে করেন যে শুধু কাউন্সিলর রাখবেন, ডেপুটি মেয়রও রাখবেন, আমি সেটাও মেনে নেব। দল যে সিদ্ধান্ত নেবেন সেটা মেনে নেবে। তাপস চট্টোপাধ্যায়ের পরেই বিধাননগরের সম্ভাব্য মেয়র হিসেবে উঠে আসছে কৃষ্ণা চক্রবর্তীর নাম। তার প্রধান প্লাস পয়েন্ট হল তিনি জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গে, তৃণমূলের অনুগত সৈনিক। কৃষ্ণা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মেয়র হবার ইচ্ছা তার আছে। আপনার দাবিদার আমি বলবো না, আমার বাসনা, আমি আমার বলেছি যে আমারও ইচ্ছে আছে। তবে এখন কৃষ্ণা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত। মমতা ব্যানার্জি যখন প্রার্থী ডিক্লেয়ার করবে, আমরা সবাই আমরা একসঙ্গে আমাদের প্রার্থীকে আমরা জেতাবো এবং নেক্সট মেয়রের গলায় মালাটা পরাবো আমরা। সম্ভাব্য মেয়র হিসেবে উঠে আসছে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুর নামও। সূত্রের খবর, সব্যসাচী দত্তের ইস্তফা দেওয়ার আগের রাতে প্রায় 11টা পর্যন্ত বিধাননগর পুরসভায় ছিলেন সুজিত। রাজনৈতিক মহলের বক্তব্য, সুজিত বসুর প্লাস পয়েন্ট হল তিনি দক্ষ সংগঠক। বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের একাংশ তার অনুগামীও। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে তার পুরসভা পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু সুজিত বসু যে লোকসভা কেন্দ্রের বিধায়ক, সেই বিধাননগরেই লোকসভা ভোটে বিজেপির কাছে 18,916 ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। এই বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখবো না, তার সম্পূর্ণটাই পার্টি দেখছে। তবে সুজিত বসু মেয়র হলে 6 মাসের মধ্যে তাকে বিধাননগরের যে কোনো একটি ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। সূত্রের খবর, সুজিত বসুর নাম বিধাননগরের ভোটার তালিকায় তোলার জন্য তোড়জোড় শুরু হয়েছে। সুজিত বসু মেয়র হলে তাকে অবশ্য দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে হবে। তবে বিধাননগর পুরসভার মেয়াদ আর মাত্র মাস 6 বাকি। তাই হেভিওয়েটদের মধ্যে কাউকে মেয়র করে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে না পড়ে অন্য কোনো কাউন্সিলরকেও এই কয়েক মাসের জন্য তৃণমূল নেতৃত্ব মেয়র পদে বসায় কিনা সেদিকেও সবার নজর। আমাদের দল একটা শৃঙ্খলাবদ্ধ দল, এটা দল থেকেই নির্দেশ আসবে যে কে হবেন, সেটাই ফাইনাল হবে। কিন্তু একটা প্রশাসন চালাতে গেলে তার অভিজ্ঞতা, তার সব কিছুই তার প্রয়োজন হয়। দল যদি মনে করে আমাকে দেবে, কেউ না করবে যে আমি হব না। পুরোটাই দলের বিবেচনাধীন, দল ব্যতীত কিছু হতে পারে না। দলনেত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা, শ্রদ্ধা সব কিছু আছে, আর আমরা যেটা বুঝি যে উনি যেটা করবেন ঠিক করবেন। তবে বিধাননগরের পরবর্তী মেয়র কে হবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তৃণমূল সূত্রে খবর এ বিষয়ে সিদ্ধান্ত হবে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের পরই। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। And from the horse's mouth, স্নেহাশিস বাবু কে হবেন? না, এ তো এখন এ তো পার্টি ঠিক করবে। ইচ্ছা সবার থাকতে পারে এবং প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেছে, ইচ্ছা তো থাকতে পারে, কিন্তু ঠিক করবে পার্টি। পার্টি ঠিক করবে কে মেয়র। মানে কোনটা শক্তিশালী, দাবি না বাসনা? না, দাবি বাসনা তো কেউ দাবি করতে পারে, বাসনা করতে পারে, প্রতিটা মানুষ থাকতে পারে, ওটা ব্যাপার না। পার্টি ঠিক করবে 21শে জুলাই পর। পার্টি বুঝে শুনে উপযুক্ত মানুষকেই এই বিধাননগর পৌরসভার দায়িত্ব তুলে দেবে, এটা আমরা শুনুন না, জিনিসটা কিন্তু মানে আমি আবারও বলছি, আপনি 3 নম্বর নামটা আজকে বললেন এবং একাধিক লোক বললেও যে কারণ দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে সুজিত বাবু যুক্ত আছেন, তাহলে সেক্ষেত্রে ওখানে পদত্যাগ। আমি আপনাকে বলছি, সুজিত বাবু ক্ষেত্রে কিন্তু একেবারে বিধাননগর যে সেন্টিমেন্টটা, সেই সেন্টিমেন্টে সুজিত বাবু পড়েন না, পরিষ্কার কথা বলতে। সুজিত বাবু দক্ষিণ দমদম পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর, বিরোধী সময়ে ছিলেন এবং এখন ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছেন।
এবং সেই অর্থে কিন্তু মানে বিধাননগর পুরসভার সাথে দক্ষিণ দমের সাথে উনি যেভাবে যুক্ত, বিধাননগর পুরসভা কাজকর্মের সাথে সেই অতীতে যুক্ত ছিলেন। সেই অর্থে তাপস বাবুরও বলা যায় উনি রাজারহাট বিধাননগরের সেন্টিমেন্টের সাথে যুক্ত। আমি বলছি আপনি যদি জয়ের এলাকা ধরেন বা কর্মক্ষেত্র ধরেন, সে অনেক সময় তফাৎ হতে পারে। মানে প্রথমত আমি বলছি যে মানে বিধাননগরের কাউন্সিলর যারা আছেন 30-এর উপরে, সেই কাউন্সিলরদের নিজস্ব একটা দাবি কিন্তু শুরুতেই উঠেছিল যে আমাদের থেকে করতে হবে, তার জন্য মানে সব্যসাচী দত্ত অনেকটা এগিয়ে ছিলেন এবং করলে কেউ আপত্তি করবেন না। আমি যেটা বলছি যে সুজিত বাবু ইতিমধ্যেই দমকলের মন্ত্রী, উনি মানে বিধায়ক আর দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, ও মানে অনেক দায়িত্ব, তার সাথে সাথে রাজনীতির অন্যতম মুখ উত্তর 24 পরগনার। ফলে সামগ্রিকভাবে এরপরেও যদি আরেকটা চাপিয়ে দেওয়া হয়, সেটা প্রশাসনিক জায়গা থেকে কতটুকু ন্যাশনাল হবে। চাপিয়ে দেওয়া শব্দে আমার অর্থ আছে, আপনি কি করে জানলেন চাপিয়ে দেওয়া হবে না উনি স্বেচ্ছায় নেবেন? করবে না, দুটো কারণে আপত্তি করবে না, ভয় এবং ভক্তিতে। না না না, আমি সেটা না, চাপিয়ে দেওয়া কথাটা মানে কি, সুজিত বাবুর দায়িত্ব দেওয়া দিলে কেউ হয়তো দলনেত্রীকে অস্বীকার করবেন না, কিন্তু যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এই মুহূর্তে বিধাননগর পুরসভার এলাকায় দৈনন্দিন কাজকর্মে থাকতে হবে। ববি হাকিম যদি কলকাতা পৌরসভার মতন এত বড় একটা এলাকায় থাকতে পারেন, ওটা হওয়া বা না হওয়াতে কিছু এসে যায় না। মুশকিলটা কি জানেন তো বিশ্বনাথ দা, এনিথিং লিগাল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ হাইলি পানিশেবল নাও। আইন দিয়ে আপনার ওই 4-5টা বইয়ের আইন দিয়ে না পৌরসভা এখন ব্যাখ্যা হবে না, কারণ পৌরসভা এখন অনুপ্রেরণায় ব্যাখ্যা হচ্ছে। দক্ষিণ দমদমের পৌরসভা চলবে, আপনার বইতে হবে না। দক্ষিণ দমদমের উনি বাসিন্দা, যদি উনাকে যদি মেয়র হতে হয় তাহলে উনার ভোটার তালিকায় সংশোধন সেই উদ্যোগ তো সেই উদ্যোগ নিতে হবে। তাহলে মানে পরিষ্কার, তার মানে বিধাননগর কর্পোরেশন এলাকার এখনো উনি বাসিন্দা না, যদি নেয় সেটা আলাদা কথা। আমি বলছি লিগালি একটা সমস্যা এখনো আছে। না, আমি বলছি যে 2014 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে বলে কিন্তু আডবাণীকে সরিয়ে দিয়ে প্রচার কমিটির শীর্ষে নরেন্দ্র মোদীকে আনা হয়েছিল। আর এই যে বাসনা টাসনার কথা বলছেন না, ভারতবর্ষের একটা রাজনীতিকই মানে বাসনা বা এই কামনার ব্যাপার থেকে দূরে, তিনি হচ্ছেন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি তো একমাত্র ভোট চলাকালীন কেদারনাথে ধ্যান করছেন, সেই ধ্যান ভোটারদের প্রভাবিত করছেন, অথচ নির্বাচন। এই রাজনৈতিক তরজার মধ্যে আমি যে খবরটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো, নিঃসন্দেহে নারকীয়, এবং যে রাজ্যে এটা হয়েছে সেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র সরকার অ্যাডভাইসারি পাঠাক বা না পাঠাক, যে কোনো সুস্থ মানুষের স্বাভাবিক প্রশ্ন উঠবে। উত্তরপ্রদেশের সোনভদ্রে যে ঘটনা হয়েছে, নারকীয় সেই শুট আউট এবং তার পরবর্তী ঘটনাক্রম আপনাদের সামনে রাখবো। পাশাপাশি বিহারের সারন জেলায় 3 জনকে নৃশংসভাবে আবার পিটিয়ে খুন করা হলো। দেখাবো। উত্তরপ্রদেশ থেকে বিহার, একটি বিজেপি শাসিত রাজ্য, অপরটিতে বিজেপির জোট সরকার। আর দুই রাজ্যে একের পর এক অপরাধমূলক ঘটনায় যখন আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার অভিযোগে সরব বিরোধীরা, তখন উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের পুলিশের বাধার মুখে প্রিয়াঙ্কা গান্ধী। আটক, বিক্ষোভ। গত বুধবার যোগী রাজ্য উত্তরপ্রদেশের সোনভদ্রের ঘোড়াওয়াল গ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠে এক গ্রাম প্রধান ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এলাকার আদিবাসী বাসিন্দারা বাধা দিলে তাঁদের উপর নির্বিচারে গুলি করে গ্রাম প্রধান ও তার সঙ্গীরা। ঘটনাস্থলেই 3 মহিলা সহ 9 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। সব মিলিয়ে 10 জনকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হয়। একই দিনে অর্থাৎ বুধবারই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সম্ভলে বন্দি নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। 2 জন পুলিশ কর্মীকে গুলি করে খুন করে তারা। 3 বন্দীকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের বন্দুকও লুট করে তারা। পরপর অপরাধমূলক ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার সোনভদ্রে গুলি চালানোর ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল সোনভদ্রের ঘোড়াওয়াল গ্রামের দিকে এগোতেই তাদের বাধা দেয় যোগী আদিত্যনাথের পুলিশ। প্রিয়াঙ্কা তার সঙ্গীদের তুলে দেওয়া হয় পুলিশের গাড়িতে। तो इस प्रदेश की कानून व्यवस्था कहाँ है? अब मैं सिर्फ इतना कह रही हूँ कि मैं पीड़ितों से मिलने जा रही हूँ। मैंने कहा भी अगर 144 है मैं 3 लोगों को लेके जाऊँगी। तो जब उन्होंने कहा कि कोई आपको जाने नहीं देंगे, लेकिन कोई ऑर्डर नहीं है, ऊपर से फोन आया है, तो मैंने कहा फिर तो मैं जाऊँगी, क्योंकि आपने मुझे कोई कागज नहीं दिखाया, कोई ऑर्डर नहीं दिखाया, कोई एक्ट नहीं दिखाया।
तो जब मैं जाने लगी तो फिर मुझे गिरफ्तार करके यहाँ ले आए। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে টুইট করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তার অভিযোগ, উত্তরপ্রদেশের সোনভদ্রে বেআইনিভাবে প্রিয়াঙ্কাকে গ্রেফতারের ঘটনা বিরক্তিকর। নিহত 10 আদিবাসীর পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ রুখতেই ইচ্ছেমতো ক্ষমতার ব্যবহার করা হয়েছে। যদিও উত্তরপ্রদেশ পুলিশের দাবি গ্রেফতার নয়, প্রিয়াঙ্কাকে আটক করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছেন যোগী। 1955 और 1989 में भूमि संबंधी जो भी ये गलत अभिलेखों में दर्ज करने या फिर गलत तरीके से कुछ लोगों के नाम पर चढ़ाने की पूरी कार्रवाई उस समय कांग्रेस की सरकार उत्तर प्रदेश के अंदर थी और उस सरकार में किस प्रकार से भूमाफियाओं को और शासकीय भूमि को या सार्वजनिक भूमि को हड़पने के कार्य कितने बृहद स्तर पर होते रहे, उसका एक उदाहरण यह भी सामने आया है। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতোই বিজেপি জেডিইউ শাসিত বিহারেও নৃশংস ঘটনা ঘটেছে। বিহারের সারনে গোরক্ষার নামে পিটিয়ে খুন করা হলো 3 জনকে। আর এই ঘটনার প্রেক্ষিতেই কংগ্রেস তৃণমূলের প্রশ্ন, মোদী অমিত শাহের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে কথায় কথায় পশ্চিমবঙ্গ সরকারকে অ্যাডভাইজারি পাঠাতে পারলে নিজেদের শাসিত রাজ্যগুলোর আইন শৃঙ্খলা অবনতির দিকে কেন তাদের নজর পড়ে না? আদিবাসী এবং দলিত শ্রেণীর মানুষের প্রতি যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। যখন এই রাজ্যে শান্তি বিরাজ করছে তখন একের পর এক অ্যাডভাইজারি আমরা দেখছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিচ্ছেন। আমাদের প্রশ্ন যে এইখানের কতজনের এই যে মানুষ মারা গেছে উত্তরপ্রদেশে কটা অ্যাডভাইজারি স্বরাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছেন? উত্তরপ্রদেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাই সেখানে অ্যাডভাইসারি যাবে না, এটা তো হতে পারে না। এটা হচ্ছে কি আইনকে আপনি খণ্ডিত করছেন, ভাগ করছেন। পাল্টা যুক্তি দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে অ্যাডভাইজারি পাঠানো হয় এই কারণে যে পশ্চিমবাংলায় গভর্নমেন্ট স্পন্সার টেরোরিজম চলছে, কিন্তু বিহার হোক, ইউপি হোক বা অন্য রাজ্য, সেখানে টেরোরিস্ট যারা তারাই এই জাতীয় গণ্ডগোল করছে। সেখানে সরকার চেষ্টা করছে সেটাকে থামানো, সেই কারণে উত্তরপ্রদেশ বিহারে অ্যাডভাইজারি পাঠানোর দরকার নেই। বিহারে গণপিটুনির ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে সোনভদ্রের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 29 জনকে। এবিপি আনন্দ। দেবজি, 10 জন আদিবাসী মানুষ মারা গেলেন, 3 জন তার মধ্যে মহিলা। একদম সোনভদ্রে যেটা হচ্ছে সভ্য সমাজে হয় না। আপনারা, আমি চন্দ্রিমাদির সঙ্গে একমত নই যেখানে শান্তি বিরাজ করছে তাও অ্যাডভাইসারি। সুদীপ বাবু বলছিলেন কালকেই পার্লামেন্টে 10 দিনে 10টা অ্যাডভাইসারি পাঠিয়েছেন। আমি বলছি ঘটনা হলে কেন্দ্র সরকার আইনগতভাবে অ্যাডভাইসারি পাঠাতেই পারে। আমার প্রশ্ন খুব পরিষ্কার যে উত্তরপ্রদেশে কটা পাঠানো হয়েছে, বিহারে কটা পাঠানো হয়েছে? এই যে গোরক্ষক বাহিনী দিনের পর দিন, আজকেও 3 জনকে পিটিয়ে মেরে ফেললো, কটা অ্যাডভাইসারি গেছে? সংসদে আলোচনা হবে না কেন? আমি বলছি সমস্ত রাজ্যের ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র সরকার এতটাই উদ্বিগ্ন হয়ে থাকে, সব রাজ্যের ক্ষেত্রে সমান নিয়ম হবে না। দেখুন, মানুষের নিরাপত্তা নিয়ে আমরা ভীষণই সচেতন, বাজে নিয়ে গিয়ে লাভ নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে প্রচণ্ড দুঃখজনক ঘটনা। প্রথমে আমরা এই টেবিলে যারা আছি, আমার বিরোধী যারা আছেন বা পক্ষে যারা আছেন, সবাই কিন্তু উত্তরপ্রদেশের এই ঘটনা এবং বিহারের এই ঘটনা নিয়ে মানে একদম দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা প্রকাশ করা। আরেকটা আমি যোগ করি, যোগীর বক্তব্য আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী যোগী তিনি কংগ্রেসের ওপর চাপাচ্ছেন। শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী হয়েছিল 1989 সালে। এনডি তিওয়ারি শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন 30 বছর আগে। আজকে 10 জন মানুষ মারা গেছে, তার দায় 30 বছর আগে সব চাপাচ্ছেন। আমি তার সঙ্গে গল্প হয়ে গেল। গত 70 বছর যে তুমি না করো তোমার ঠাকুরদা করেছে। গত 70 বছর ধরে সত্যি যাকে আটকানো হয়েছে তার ঠাকুরদা এবং তার ঠাকুমা, তার ঠাকুরদার মানে ঠাকুমার বাবা সবাই মিলে তো দেশ চালিয়ে টালিয়ে এখনো পর্যন্ত আদিবাসীদের 70 বছর পরেও উন্নয়নশীল অবস্থা, আদিবাসী কল্যাণ হচ্ছে না ইত্যাদি প্রভৃতি। আমরা গত দেখুন, ইউপিতে ধারাবাহিকভাবে বিজেপি সরকার ছিল না, অন্য সরকারদের উপরে। তোমার ঘটনাটা বলি, এই ঘটনা বলি, বেশি দূর যাচ্ছি না, ফ্ল্যাশব্যাকেও না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা একটা রাজ্যের খারাপ হলে পুলিশের গাড়ি করে, জয়ন্ত রিলেট করতে পারবে, কোর্ট থেকে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে আক্রমণ হলো, 2 জন পুলিশকে স্পটে গুলি করে মারা হলো, 3 জন ক্রিমিনালকে বা অভিযুক্তকে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো এবং 2 জন পুলিশের বন্দুক ছিনতাই হলো। এরপর কিছু বলার থাকে? ল এন্ড অর্ডার নিয়ে আমি 1 মিনিট বলে নিই, তারপরে আমাকে একটা মিনিট বলতে দিন। প্রথম কথা হচ্ছে যে এই
ঠান্ডা ঘরের বসে টেবিলে বসে এই নিয়ে আলোচনা করা সহজ, কিন্তু যদি আইন শৃঙ্খলা রক্ষার জন্য বেশি বাড়াবাড়ি করা হয় তাহলেই আপনারা এই প্রশ্ন তুলবেন যে 184 জনকে এনকাউন্টার কেন করেছে যোগী সরকার, তার জবাব এনকাউন্টারের ব্যাপার না, তখন এনকাউন্টার হয়েছিল, তাই নিয়ে আমাকে এনকাউন্টার করতে হয়। এইখানে দাঁড়িয়ে আমাদের এইখানে বসে এই জবাবদিহি করতে হয়েছে, এনকাউন্টার তো বিজেপি পলিটিক্সে জবাবদিহি করতে হয়েছে, এবং সেখানেও ধর্ম দেখা হয়েছে যে এনকাউন্টারে যারা মারা গেছে তার সিংহভাগ একটা নির্দিষ্ট ধর্ম। আমি তো ধর্ম দেখে বলতে পারি যে এই যে আদিবাসীরা আমি বলছি না, আদিবাসীরা তো আমাদের ধর্মের একদম সোজাসুজি, আমাদের মানে ভারতীয় ধর্ম, কিছু আছে, ওদের ধর্ম আর আমাদের ধর্ম আলাদা নাকি? ওদের ধর্ম বলতে দিন। একবার আমি আইনের কথা বলি প্লিজ। হ্যাঁ, এখানেও আমরা কিন্তু খুব ভয়ঙ্কর। এক হচ্ছে বন্দি নিয়ে যাওয়ার সময় পুলিশকে শুদ্ধ গুলি চালিয়ে মেরে দেওয়া, এই প্রবণতাকে প্রশ্রয় দেওয়া যায় না, এবং এটা যদি ছোঁয়াচে রোগের মতো পড়োশি রাজ্যগুলোতে যেতে থাকে তাহলে কিন্তু কখনো কোনো বন্দিকে ধরতে পারা যাবে না। এবং আমাদের দেশ কিন্তু বড় বড় বন্দি দেখেছে, আজ তারা যদি দলবল মিলে আক্রমণ করত তাহলে পুলিশও কিন্তু খড়গুটোর মতো উড়ে যেত। এটা গেলে একটা দিক। নাম্বার 2 হচ্ছে যেটা খুব অদ্ভুত লাগে, যে এই যে গোরক্ষার নামে পিটিএ মারা বা যে কোনোভাবে আমরা অত্যাচারগুলিকে দেখি, কেউ না কেউ ভিডিও করে। আমার খুব আশ্চর্য লাগে যে ভিডিও কেউ করছে, তাকে কেউ বাঁচাচ্ছে না। পুলিশও কিন্তু অনেক সময় পর্দা ফেলে দেয় এটা জনরোষে মৃত্যু বলে, কিন্তু জনরোষে মৃত্যু, স্বতঃস্ফূর্ত জনরোষ বলে পুলিশ কিন্তু কেস দফা করে দেয়। এটা কিন্তু করা যায় না। দেখতে হবে ভিডিওটা কে করলো, সে কাকে কাকে দেখেছে, এদের ধরা কি খুব কঠিন। এবং আমি একটা কথা বলছি যে এই বিজেপির শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিহার এবং এইগুলোতে দেখা যাচ্ছে যে 3 বছরে 2008টা এই দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু মুসলিমদের উপর নিগ্রহ ঘটেছে। তার মধ্যে উত্তরপ্রদেশেই আছে 869টা, এবং 33% দলিতের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। এবং এবছরের মধ্যেই 93টা কেস হয়েছে অত্যাচারে, তার মধ্যে 75%। আমাকে একটু বলতে দিন, এক নম্বর না সুমন, সারা দেশ জুড়ে চলছে এটা তৃণমূল কংগ্রেস এই খেলাটা অনেক দিন ধরে খেলছে, দলিতদের নিয়ে এই রাজনীতির খেলাটা। এবং এই যদি ওদের বক্তব্য সত্য হতো, এইবারের পার্লামেন্টে বেশিরভাগ শিডিউল কাস্ট্রিতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। তাই এটা মিথ্যাচার, এটা মিথ্যাচার। আজকে এক মিনিট আজকে এখানে দ্ব্যর্থহীন ভাষায় আমি বলছি যে এইটার সবাই মিলে এটা নিন্দা করা উচিত, যে এইরকমভাবে গোরক্ষকের নামে, গোরক্ষার নামে এইরকমভাবে মব লিঞ্চিং, এটাকে যে কোনো রকমভাবে অপমানকর কথাও বলা উচিত নয়। খাদ্যর ব্যাপারটা নিয়ে যদি থাকে ক্ষমতা, আইন করে বন্ধ করো, কিন্তু খাদ্য যখন চালু আছে তখন অপমানকর কথাও বলতে পারবে না। কিন্তু আজকে বলুন, গতকাল তালদিতে মোহনচাঁদ উচ্চ বিদ্যালয়, গতকালকে একটি জনগণ মনোদি, মানে যেটা কি হয় যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, সেই সময়টাতে আচমকা চলাকালীন মাঝ রাস্তায় কিছু লোক ধর্মীয় স্লোগান দিতে রইল, আল্লাহ আকবার। সেই সময়টাতে অরূপ হালদার বলে একটি ছেলেকে বেধড়ক মারা হলো। হেডমাস্টার হচ্ছে সঞ্জয় নস্কর, তিনি বিষয়টাকে ধামাচাপা দিয়েছেন যেহেতু অরূপের বাড়ির লোক গিয়ে এফআইআর করেছে। এর কি উত্তর দেবেন বলুন? প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা একটা হেডলাইন করেছিলেন না ভোটের আগে, যে ভোটের যত্ন নিন, প্রধানমন্ত্রী বলছেন গরুর যত্ন নিন। আর এই গরুর যত্ন নিন বলার পরেই কিন্তু বিহারে তার মেয়ে একজন দলিতকে বিয়ে করেছে বলে তাকে এলাহাবাদ হাইকোর্টের বাইরে আইনজীবীরা আমার কথা আমি বলছি বিশ্বনাথবাবু, আমি রাজনীতির পার্টি আসবো। প্রিয়াঙ্কা গান্ধী যাচ্ছিলেন, প্রশাসনকে বললেন যে 144 ধারা আছে জানি, 3 জনকে নিয়ে শুধু যাব, মৃতের পরিবারের সঙ্গে দেখা করব, ফেরত চলে আসবো। দেখা করতে যাওয়া আমি পরিষ্কার করে এই রাজনীতি, মানে যারা শাসক দলে থাকে, যারা, আমি তো বলি মাঝে মাঝে চেয়ারের অভিশাপ, ঠিক যারা শাসক দলে থাকে তারা কি হতো প্রিয়াঙ্কা গান্ধী দেখা করলে? প্রথমত আপনি সংবিধানের 21 নম্বর ধারার প্রেক্ষিতে যে কোনো নাগরিকের যে কোনো জায়গায় যাওয়ার কথা, এবং একজন জাতীয় স্তরের নেত্রী তিনি যদি কারোর সাথে দেখা করতে যান, সেটা পুলিশ প্রশাসন কিভাবে আটকায়? নানা রকম কায়দা দিয়ে আমাদের দেশে আমি বলছি অ্যারেস্ট নয়, প্রিভেন্টিং কাস্টাডি। কি তফাৎ হয়? আমি তো যেতে দিলাম না। এবং মনে করবেন আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাওয়ার সময় বারবার এই 144 ধারা বাহানে আটকাছে। বিজেপির প্রায় প্রতিদিন, আজকে পশ্চিমবঙ্গে অভিযোগ থাকে যে 144 ধারার নামে আমার মুখ জায়গায় যেতে হয়। কি হয়েছে? রাজনৈতিক নেতারা না বোঝে না, যখন ক্ষমতার ভিত্তি থাকে তখন মনে করে যে আমি আটকে দিলাম, হয়তো হয়ে গেল, একটা ক্ষমতা হারানোর আতঙ্কে থাকে যে এই বুঝি ঢুকে গেল, এই বুঝি। কিন্তু আপনি পাবলিসিটি বা পপুলারিটি বা পাবলিসিটি দিক থেকে বলেন যে তো বেশি হলো। আমি বলছি যে যদি
প্রিয়াঙ্কা যদি যেতেন দেখা করে চলে আসতেন, আপনি খবরটাও করতেন না। কিন্তু আজকে যেভাবে ওনাকে আটকানো হলো, ডিটেন করা হলো, তারপরে সর্বভারতীয় খবর হলো, সর্বভারতীয়, এটা আজকে ইম্পর্টেন্ট খবর হলো। আমি দুটো প্রশ্ন বলতে চাই। মানে এটা ঠিক যে উত্তরপ্রদেশে বিজেপি জিতেছে এবং অধিকাংশ তফসিলি কেন্দ্র, উপজাতি কেন্দ্রগুলো জিতেছে, কিন্তু ধারাবাহিকভাবে যোগী আদিত্যনাথের যদি আপনি পারফরমেন্স দেখেন, আর যেদিন যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করেছিল সেদিন আমি একটি কাগজে সম্পাদকীয়তে লিখেছিলাম যে উন্নয়নের থেকে হিন্দুত্বের জায়গায় পৌঁছে গেছে বিজেপি। আমি আপনি বলছি হয়তো নির্বাচনী বৈতরণী পার হয়ে গেছে, হয়তো নরেন্দ্র মোদীকে দেখে মানুষ হয়তো ভোট দিয়েছে এই লোকসভা নির্বাচনে, কিন্তু যোগী আদিত্যনাথের পারফরমেন্স কি? আইন শৃঙ্খলার প্রশ্নে বলুন, কর্মসংস্থানের প্রশ্নে বলুন, বহুত্ববাদ রক্ষার প্রশ্নে বলুন, উত্তরপ্রদেশে ঐক্যের প্রশ্নে বলুন, সর্বক্ষেত্রে ব্যর্থ একটা মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে এত হইচইয়ের কি আছে? এবং দিনের পর দিন ব্যর্থ হওয়ার পরেও তাকে ওই পদ থেকে সরানো হয় না। একটা অ্যাডভাইজারি আমার প্রশ্ন, একটা অ্যাডভাইজারি যায় না। যোগী আদিত্যনাথের পারফরমেন্স যদি খারাপ হতো তাহলে এসপি বিএসপির জোটকে যদি আদিত্যনাথ এবং খড়কুটোর মতো পারফরমেন্স খারাপ কারো রিপোর্ট কার্ড নিয়ে বসে নেই, কিন্তু এইটুকু অত্যন্ত দর্থহীন ভাষায় বলার সময় এসেছে যে সোনভদ্রে যা হয়েছে সেটা সভ্য সমাজে অনুমোদিত হতে পারে না, এটা সভ্য সমাজের ঘটনা নয়। এবং তারপর প্রশাসনের একের পর এক ঘটনা চাপার প্রচেষ্টা নিন্দনীয়, নিন্দনীয় এবং নিন্দনীয়। আমি দ্রুত একবার 21শে জুলাইয়ের কথা হলো, প্রস্তুতির ছবিটা নিঃসন্দেহে রবিবারে বড় ইভেন্ট, সেটাই প্রস্তুতির ছবিটা দেখাবো। রবিবার 21শে সমাবেশ। দূর দূরান্তের জেলা থেকে শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, শহরে এসে পড়েছেন জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের কর্মী ও সমর্থকরা। তাদের সল্টলেকে সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে। দলের সদস্যদের জন্য ক্যাম্পে 38টি তাঁবু তৈরি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হ্যাঙ্গার তাঁবুও রয়েছে। মোট 25,000 মানুষ থাকতে পারবেন এখানে। রয়েছে পর্যাপ্ত শৌচাগার, মেডিকেল ক্যাম্প। সল্টলেক সেন্ট্রাল পার্কে যারা আসবেন এই সভায় যোগ দিতে, সেই তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি, টেন্ট করা হয়েছে, রীতিমতো হ্যাঙ্গার দিয়ে টেন্ট করা হয়েছে, সেই সঙ্গে খাবার বন্দোবস্ত করা হয়েছে, জলের জায়গা করা হয়েছে, ফ্যান দেওয়া হয়েছে। সামনে 2021 সালে বিধানসভা ভোট আছে, আমরা চাই দিদি আবার মুখ্যমন্ত্রী হোক, সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা চলতে চাই। আমাদের এখানে যে প্রোগ্রাম রয়েছে, আমাদের দিদি যে বার্তা দিবে সেই বার্তার অনুসারে আমাদের কাজ করতে হবে আগামী দিন। থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। সল্টলেক সেন্ট্রাল পার্কে তাদের থাকার জন্য বন্দোবস্ত করা হয়েছে এবং খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাত রয়েছে, ভাতের বন্দোবস্ত রয়েছে, সেই সঙ্গে পরপর আমরা যদি দেখি তারপরেই রয়েছে ডাল ছাড়াও রয়েছে একটা সবজি রয়েছে, সেই তরকারি, এবং তারপরে রয়েছে ডিমের ডালনা। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে কখন এসেছেন? কাল 4টের সময় এসেছি। কালকে কি খাবার আয়োজন রয়েছে? ডিম আর সবজি, এটাই। আপনি কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। এখানে সব আয়োজন ঠিক আছে? আছে। এই সবকিছুর দায়িত্বে বিধাননগরের তৃণমূল বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া সাধারণ ডাল বা সবজি এখানে থাকে, যা তাই থাকছে। 21 দিন কি প্রোগ্রাম? 21 দিন সকালবেলা এই লোকগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে আমরা পৌঁছে দেবো মৌলালি অবধি। এদিকে 21শে জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষে শহরে ব্যাপক যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শহর সচল রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। সূত্রের খবর, যান নিয়ন্ত্রণ করা হবে বেন্টিং স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, ব্রেবন রোড, স্ট্র্যান্ড রোড, রবীন্দ্র সরণি ও বিধান সরণিতে। পাশাপাশি 21শে জুলাই ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতা শহরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। শহরের রাস্তায় রাস্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিমও। সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন।
Spice up, recharge with Masala Magic. PACE, #1 Medical and Engineering Coaching Institute in Kolkata. আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।